T minus 1 minute. T minus 50 seconds. T minus 40 seconds. T minus 30 seconds. T minus 20 seconds. Ten, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0. লাইভে যাচ্ছে যাব ওকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। ভিডিও এডিটিংয়ের আরও একটি লেসনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের লেসনটি আমরা শুরু করব। তার পূর্বে আপনারা একটু কষ্ট করে দ্রুত কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভয়েসটি আসলে ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং আমার কম্পিউটার স্ক্রিনটি আপনারা ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছেন কিনা। অলরাইট, আমি যেমনটা আসলে দেখছি সব কিছুই ঠিকঠাক রয়েছে এই মুহূর্ত পর্যন্ত। যাই হোক, তাহলে আমরা আমাদের পরবর্তী যে কার্যক্রম সেখানে যাই। আমরা সর্বশেষ লেসনে আসলে প্রিমিয়ার প্রোর যে বেসিক থেকে মিড লেভেলের অ্যাডভান্স পর্যন্ত যেই জিনিসপত্রগুলো ছিল সেগুলো কাভার করার চেষ্টা করেছি। আপনারা ইতিমধ্যেই আশা করছি এই সফটওয়্যারগুলো পেয়ে গিয়েছেন। ইনস্টলেশন প্রসেস নিয়ে অনেকে হ্যাসেল পোহাতে পারেন, তবে আসলে যারা বেসিক কম্পিউটার ক্লাসটি খুব ভালোভাবে করেছে তাদের ক্ষেত্রে এই ইস্যুগুলো নেই, তারা আসলে খুব সহজেই ইনস্টলেশন করতে পেরেছে। যাই হোক, এরপরে আসলে আমরা যে জিনিসপত্রগুলো শিখেছি সেটা হচ্ছে কিভাবে আমরা প্রিমিয়ার প্রোতে ফুটেজ ইনপুট করব, ফুটেজ নিয়ে কাজ করব, ফুটেজ কার্ড দিব, কিভাবে বিভিন্ন ওয়েবসাইট থেকে কিভাবে ডাউনলোড করা টেমপ্লেটের ট্রানজেকশন ব্যবহার করব, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে আমরা সেই ট্রানজেকশনগুলো ডাউনলোড করতে পারি, ট্রানজেকশনের প্রিসেট সেগুলো ব্যবহার করব, কিভাবে কালার লার্ট অ্যাপ্লাই করবে, এই ধরনের টুকিটাকি বেশ কিছু জিনিসপত্র সম্পর্কে বিস্তারিত জেনেছি এবং আশা করছি আপনারা এই বিষয়গুলো প্র্যাকটিস করেছেন ইতিমধ্যেই। ইতিপূর্বে আমরা আরও দুটো ভিডিও এডিটিং সফটওয়্যার সম্পর্কে জেনেছি, তবে আমরা কিছু জায়গায় আসলে কিছু জিনিসপত্র বাদ দিয়ে গিয়েছি বা কিছু জিনিসপত্র সম্পর্কে জানতে পারিনি। সেগুলোর ব্যাপারে যদি আমি একদম মোটা দাগে বলি, সেই ক্ষেত্রে আসলে আমরা একটা পূর্ণাঙ্গ প্রজেক্ট কিভাবে তৈরি করতে হয়, অর্থাৎ মায়াজালের মতো করে কিভাবে একটা ভিডিও এডিট করতে হয়, কিভাবে একটা ক্যামেরা কন্টেন্ট এডিট করতে হয়, কিভাবে এসএমআর কন্টেন্ট বা এই ধরনের টুকিটাকি হাবিজাবি জিনিসপত্র, আরও বিভিন্ন ধরনের কন্টেন্ট হয় বর্তমান সময়, ফেসবুক রিলস, ইনস্টাগ্রাম রিলস, ইউটিউব শর্টস, টিকটক ভিডিও, এই ধরনের জনপ্রিয় যেগুলো আসলে খুব বেশি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বলুন আর যেই কোনো ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে বলুন বর্তমান সময় যেগুলো রয়েছে, সেগুলোর ক্ষেত্রে আসলে সেগুলো কীভাবে ভাইরাল, সেগুলো কীভাবে এডিট করতে হয়, এই ধরনের একটা জিনিসপত্র সম্পর্কে আমরা জানেন এবং অ্যাডভান্স কিছু কালারের জিনিসপত্র রয়েছে। এছাড়া টুকিটাকি অলমোস্ট সকল বিষয় আমরা আসলে কাভার করে ফেলেছি। তাও যদি আসলে আমরা কাভার না করে থাকি, সেই ক্ষেত্রে আপনি এখনই বসতে পারেন একটা পেন এবং পেপার নিয়ে, যেই সকল বিষয়বস্তুগুলো আপনার মনে হচ্ছে আমরা কাভার করিনি সেই সকল বিষয়বস্তুগুলো লিখে ফেলবেন এবং লিখে ফেলে আমাদেরকে আজকের লেসনটি শেষে যখন আমি আপনাদের সঙ্গে কথা বলা শুরু করব তখন কাইন্ডলি একটু কষ্ট করে আমাকে জানাবেন, অর্থাৎ আমাকে মেসেজ দিবেন এবং আমি আসলে আপনাকে এর যেই সমাধান, অর্থাৎ কোথায় সমস্যা রয়েছে, কোন বিষয়ে ইস্যু রয়েছে, আমরা কেন জানাইনি, এই কাভার করতে পারিনি, কখন কাভার করব, এই ধরনের আরও যেই টুকিটাকি বিষয়বস্তুগুলো থাকে সেই বিষয়বস্তুগুলো সম্পর্কে আমি আপনাদেরকে অবগত করব। যাই হোক, আমরা যদি বলি, যেহেতু আমরা প্রিমিয়ার প্রোর একটা বেসিক ধাপ অতিক্রম করেছি, সেই ক্ষেত্রে প্রিমিয়ার প্রো যখন আসে
প্রিমিয়ার প্রো যেহেতু টাইমলাইন বেসড একটা ভিডিও এডিটিং সফটওয়্যার, সেই ক্ষেত্রে আসলে অ্যাডোবির আরও বেশ কিছু প্রোডাক্ট রয়েছে। যেমন আমরা অ্যাডোবির প্রোডাক্ট যদি বলি, অ্যাডোবি অডিশন সম্পর্কে জেনেছি, অ্যাডোবি প্রিমিয়ার প্রো সম্পর্কে জেনেছি। অ্যাডোবির তো আরও একটা প্রোডাক্ট রয়েছে। অ্যাডোবির আর একটা কী প্রোডাক্ট রয়েছে? অ্যাডোবির আর একটা প্রোডাক্ট রয়েছে অ্যাডোবি আফটার ইফেক্ট। এবং অ্যাডোবি আফটার ইফেক্টটা আমাদের জানা প্রয়োজন। কেন জানা প্রয়োজন? সেই ক্ষেত্রে আসলে আমি যদি বলি, প্রিমিয়ার প্রোতে আপনি টাইমলাইন বেসড ভিডিও এডিট করতে পারছেন, অর্থাৎ বিভিন্ন ধরনের ফুটেজ ইনপুট করে সেই ফুটেজ নিয়ে কাজ করতে পারছেন, সেই ফুটেজগুলো এডিট করতে পারছেন। এই ধরনের জিনিসপত্র, এই ধরনের কাজবাজ আপনি অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে করতে পারছেন। কিন্তু আপনি যখন আসলে ফুটেজ কম্পোজিটিং নিয়ে আসবেন, অর্থাৎ ফুটেজ কম্পোজিটিং করবেন, কম্পোজিশন নিয়ে কাজ করবেন, তখন আসলে বিষয়বস্তুগুলো একদমই ভিন্ন, তখন বিষয়বস্তুগুলো অন্যভাবে চলে আসে। সেই ক্ষেত্রে আসলে আপনার আফটার ইফেক্টের প্রয়োজন হবে, অর্থাৎ কম্পোজিশনিং কি বা কম্পোজিটিং কি, এই ধরনের জিনিসপত্র যদি আপনি বলেন, টুকটাক ভিএফএক্স থেকে শুরু করে আসলে আপনি যদি বলেন বর্তমান সময়ে বেশ কিছু জনপ্রিয় ইউটিউব চ্যানেল দেখবেন। আমি যদি একদম মোটা দাগে আপনাকে বলি, সেই ক্ষেত্রে আপনি প্রথমেই নাম নিতে পারেন ধ্রুব রাঠির কথা, তারপরে এই ধরনের আরও বেশ কিছু চ্যানেল আছে যেইগুলোতে আসলে ভিডিও এডিটিংয়ের যেই এডিটিংগুলো করে, ইনফোগ্রাফ টাইপ, ফেস ক্যাম ইনফোগ্রাফ টাইপ ভিডিও বানায়। এটা খুবই চমৎকার ভিডিও এডিট করে, অর্থাৎ এদের ভিডিওতে খুব সুন্দর সুন্দর কম্পোজিটিং থাকে। এই ধরনের জিনিসপত্র করার ক্ষেত্রে থেকে শুরু করে একদম ভালো লেভেলের মোটামুটি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ভিএফএক্স অ্যাডোবি আফটার ইফেক্টের সঙ্গে সাহায্যে করতে পারবেন, অর্থাৎ এই যে সফটওয়্যারটা, এই সফটওয়্যারটার সাহায্যে আপনি করতে পারছেন। সেই জায়গাটিতে দাঁড়িয়ে আমরা প্রথম দিকটাতে যেহেতু প্রিমিয়ার প্রোর বেসিক জিনিসপত্র থেকে শুরু করেছি, এবং তারপরে একটা লেসনের পরে গিয়ে আমরা একটু অ্যাডভান্স দেখেছি, একটা লেসন আসলে বাকি রেখেছি, একসঙ্গে দেখাবো। এবং আফটার ইফেক্টের ক্ষেত্রেও আমরা সেম কাজগুলো করব, দুটো লেসনে যাব, এবং এরপরে আসলে প্রিমিয়ার প্রো থেকে সিং করে আফটার ইফেক্টে কাজ করার সুযোগ রয়েছে, আফটার ইফেক্ট থেকে সিং করে অডিশনে কাজ করার সুযোগ রয়েছে, অডিশন থেকে সিং করে প্রিমিয়ার প্রোতে, প্রিমিয়ার প্রো থেকে সিং করে ফটোশপে, এই ধরনের ফটোশপ থেকে সিং করে অ্যাডোবি ইলাস্ট্রেটরে, আবার এরকম মানে অ্যাডোবির এই ধরনের প্রোডাক্টগুলো সব একটার সঙ্গে একটা সিং করে খুব চমৎকারভাবে কাজ করা যায়। অর্থাৎ আপনি কাজ করার সময় অনেক জিনিসপত্র করতে পারবেন একটার সঙ্গে একটা সিং করে। সেই জায়গাটিতে দাঁড়িয়ে আমরা আসলে সেগুলো দেখব। তো সেগুলো আমরা কখন দেখব? সেগুলো আমরা দেখব আসলে যখন আমরা লাস্ট লেসনটিতে যাব। সেই লাস্ট লেসনটিতে আসলে অ্যাডভান্স জিনিসপত্র সহ এই সকল বিষয়বস্তুগুলো কাভার করে ফেলবো। আমাদের এই সকল বিষয়বস্তুতে যাওয়ার পূর্বে যেহেতু অ্যাডভান্সের কথা আসলো এবং আফটার ইফেক্টের কথা আসলো, আমরা আসলে বিগিনার লেভেলের জিনিসপত্র সম্পর্কে জানার চেষ্টা করব। আমরা যেমনটা আমি আপনাদেরকে বলেছিলাম, আপনারা খুব দ্রুত প্রিমিয়ার প্রোর সফটওয়্যারগুলো পেয়ে যাবেন। আশা করছি ইতিমধ্যে আপনারা পেয়ে গিয়েছেন। আমি আবার একটু রিপিট করে ফেললাম কথাটা। যাই হোক, এরকমভাবে আপনারা আফটার ইফেক্টের সফটওয়্যারগুলো খুব সহজেই পেয়ে যাবেন এবং খুব দ্রুত সময়ের মধ্যে পেয়ে যাবেন। আপনারা তারপর প্র্যাকটিস করবেন এবং আপনাদেরকে মানে কথাগুলো আসলে খুবই দুঃখ নিয়ে বলতে হয়। সেটা আমরা অনেক জিনিসপত্র নিয়ে আপনারা আসলে প্রশ্ন করেন, যেই জিনিসপত্রগুলো আপনাদেরকে পূর্ববর্তী যেই লেসনগুলো ছিল, অর্থাৎ পূর্বে আপনাদেরকে যেই বিষয়বস্তুগুলো আমরা শিখিয়েছি, আপনাদেরকে পূর্বে আমরা যেই বিষয়বস্তুগুলো জানিয়েছি, সেই বিষয়বস্তুগুলোর মধ্যে ছিল, সেই লেসনগুলোর মধ্যে আসলে এই জিনিসপত্রগুলো আমরা ইনক্লুড করে দিয়েছিলাম। আপনারা সেই লেসনগুলোর মাধ্যমেই আসলে এই বিষয়গুলো জানতে পেরেছিলেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা আসলে অনেক জায়গা থেকে মিস করেছি। আমরা অনেকেই লেসনগুলো সম্পূর্ণটুকু অথবা পূর্ণাঙ্গটুকু মনোযোগ সহকারে দেখিনি, যার ফলশ্রুতিতে আসলে আমরা যেটা করছি সেটা আমরা কি করছি, আমরা আসলে জানতে পারিনি অর্থাৎ বুঝতে পারিনি, আমরা শিখতে পারিনি। কিছু জায়গা যেহেতু মিস্টেক হয়ে গিয়েছে, হয়তোবা আমি একটু ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছি। কিছু জায়গায় হয়তোবা আপনি একটু ছোট্ট একটা পোর্শন বাদ দিয়ে গিয়েছেন। সেই পোর্শনটুকুর মধ্যে আসলে আপনি যে সমস্যাটা ফেস করছেন এই মুহূর্তে দাঁড়িয়ে, সেই সমস্যাটার সমাধান রয়েছে। আমি হয়তোবা কিছু একটা জায়গায় আমি যে কথাগুলো বলেছি, অর্থাৎ আমি ছোট একটা কথা বলেছি হয়তোবা, সেই কথাটার জায়গায় আসলে আপনি শুনতে পারেননি, সেই কথাটার জায়গায় আসলে আপনি জানতে পারেননি, আপনি সেই কথাটা বুঝতে পারেননি, আপনি সেই কথাটা মনোযোগ সহকারে শোনেননি, যার ফলশ্রুতিতে আপনি এখন যে সমস্যাটা ফেস করছেন সেই সমস্যাটার সমাধান আসলে ওই কথার মধ্যে ছিল। এই সকল বিষয়বস্তুর বিবেচনা করে আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আসলে
খুব ভালো করে খুব ভালোভাবে আসলে শেখার চেষ্টা করবেন, খুব ভালোভাবে কথাগুলো মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন, যাতে করে আপনাদের এই যে মিস্টেকগুলো হয়ে যাচ্ছে এবং এরপরে আসলে মিস্টেকগুলো হওয়ার পরে আপনারা যে জিনিসপত্রগুলো জানতে পারছেন না, যে জিনিসপত্রগুলো ভুলে যাচ্ছেন, এই সমস্যাগুলো থেকে যাচ্ছে, সেই সমস্যার গুলো আপনাদের সমাধান হয়ে যাবে। এটা একদম সিম্পল বিষয়। যাই হোক, আমি প্রথম দিকটাতে আসলে অনেক কথা বলে ফেলেছি এবং এই কথাগুলো বলাটাও আসলে জরুরি। অনেকের ক্ষেত্রে আসলে বিরক্ত লাগতে পারে, যাদের কাছে আসলে এগুলো বিরক্ত লাগছে আমি সত্যিই দুঃখ প্রকাশ করছি তাদের কাছ থেকে। এবং যারা আসলে মনে করছেন যে গুরুত্বপূর্ণ ছিল, তাদের তো ঠিকই আছে, তাদের কাছে সেই বিষয়ে আর কিছুই বললাম না। যাই হোক, আমরা যদি সফটওয়্যারটার দিকে ফিরে আসি, এটা হচ্ছে অ্যাডোবি আফটার এফেক্টের ইন্টারফেস। এই ধরনের সফটওয়্যারগুলোর আসলে এটার যে ইন্টারফেস, অর্থাৎ প্রিমিয়ার প্রোতে যেমনটা লেখা থাকে, প্রিমিয়ার প্রোতে আমরা যদি দেখি এরকম নিয়ে আসলে প্রিমিয়ার প্রোতে লেখা থাকে পিআর। আমি যদি প্রিমিয়ার প্রোটা নিয়ে আসি, এই যে দেখতে পাচ্ছেন প্রিমিয়ার প্রোতে পিআর লেখা থাকে এবং আফটার এফেক্টে এই লেখা থাকে। আপনারা এরকম ইন্টারফেস দেখতে পান সব জায়গায় সেম। আমার হচ্ছে অ্যাডোবি আফটার এফেক্ট 2022 ইনস্টল করা আছে। আমি সফটওয়্যারটাকে ডাবল ক্লিক করে একটু ওপেন করার প্রসেসে দিয়ে দেই। আপনাদের ক্ষেত্রে যাদের ডিভাইসের কনফিগারেশন লো, তারা তো ইতিমধ্যে প্রিমিয়ার প্রোর যে লো কনফিগারেশনের যে ভার্সনটি রয়েছে সেই ভার্সনটি ইনস্টল করে ফেলেছেন এবং সেই ভার্সনটি ইনস্টলেশন করা কমপ্লিট যেহেতু আপনি করে ফেলেছেন, সেই ভার্সনটি থেকেই কাজ করতে হবে আপনার ডিভাইস যেহেতু লো। সেই ক্ষেত্রে আপনি আফটার এফেক্টেরও খুবই লো কনফিগারেশনের একটা আফটার এফেক্ট ইনস্টল করে নেবেন। আর যাদের ক্ষেত্রে আমি আরও একটা ট্রিক বলে দিই, কারণ যাদের আসলে ডিভাইসে সমস্যা, ডিভাইসে ইস্যু, ডিভাইস ঠিকভাবে কাজ করে না, অর্থাৎ ডিভাইসের কনফিগারেশন লো, এই ধরনের সমস্যা, সুবিধা অসুবিধা এগুলো রয়েছে, তাদের ক্ষেত্রে আমি সবসময় রিকোয়েস্ট করব যে আপনারা একটু ট্রিকি ওয়েতে কাজ করবেন। অর্থাৎ আমাদের সফটওয়্যারটি ওপেন হয়ে গিয়েছে, আমি কথাটায় আসছি। সফটওয়্যারটি ওপেন হওয়ার পরে এরকম একটি পপ আপ উইন্ডো প্রথমেই ওপেন হয়। আপনি এরকম ওকে দিয়ে দেবেন সিম্পলি ডিফল্ট অবস্থাতে, এবং তারপরে আসলে আপনি এরকম দুটো ট্যাব আসলে দেখতে পাবেন, এই একটা এবং এই একটা। এখানে দুটো ট্যাব রয়েছে। এই ট্যাবটা একটু লোডিং নিচ্ছে, আমি এটাকে একদম ছোট করে দিই, এই ট্যাবটাকে এখানে রাখি। হ্যাঁ, লোডিং নিয়ে কমপ্লিট এরকম আসলে আসবে, এরকম একটা ইন্টারফেস আপনি দেখতে পাচ্ছেন। আমি যে এইখানটাতে ছিলাম, আপনারা ট্রিকি পন্থা অবলম্বন করবেন। সেই ট্রিকি পন্থাগুলো আসলে কি, আমি যখন প্রথম দিকটাতে শুরু করেছিলাম তখন আমার ডিভাইসের ক্ষেত্রেও খুবই লো কনফিগারেশনের ছিল। আমি তখন যেই পদ্ধতিগুলো অবলম্বন করতাম, অর্থাৎ কাজ করার ক্ষেত্রে, কাজ শেখার ক্ষেত্রে, তখন আফটার এফেক্ট প্রিমিয়ার প্রোর ভার্সনগুলো অনেক লো ভার্সনই ছিল, তখন রিকোয়ারমেন্ট অনেক কম ছিল। বাট তাও তখনকার সময়ের সঙ্গে আমার প্রথম দিককার ব্যবহার করা ডিভাইস কম্প্যাটেবল ছিল না এবং আমাকে যেগুলো আমি করতে হয়েছে, যেমন ধরুন আমার ডিভাইস খুবই লো, আমি প্রিমিয়ার প্রো ইনস্টল করে প্রিমিয়ার প্রোতে কাজ করার সময় আফটার এফেক্টে সিঙ্ক করে দ্রুত নিয়ে কাজ করতে পারতাম না, এবং আফটার এফেক্ট প্রিমিয়ার প্রো দুটো ইনস্টলেশন করলেই হয়তো বা আমার ডিভাইসটি হ্যাং করা শুরু করতো, আমি ঠিক করে কাজ করতে পারতাম না। সেই জায়গাটি থেকে আসলে আমি কি করতাম, সেই জায়গাটি থেকে আসলে আমি প্রিমিয়ার প্রোতে যতটুকু কাজ আমার, সেই কাজটুকুকে আমি একটু নোট করতাম যে আমি প্রিমিয়ার প্রোতে এই ভিডিওটা নিয়ে কাজ করছি। ধরুন ভিডিওটা একটা 5 মিনিটের ভিডিও এবং এই 5 মিনিটের ভিডিওটার এই পোর্শন আমি প্রিমিয়ার প্রোতে কমপ্লিট করতে চাই এবং করে ফেলবো। সেই পোর্শন আসলে আমি প্রিমিয়ার প্রোতে কমপ্লিট করে প্রজেক্টটাকে সেভ করে প্রিমিয়ার প্রোটাকে আনস্টল করে দিতাম। অবশ্যই একটা ব্যাকআপ সফটওয়্যার পিসিতে অথবা ড্রাইভে অথবা ডিস্কে রেখে দিতাম, যাতে আমি আবার ইনস্টলেশন প্রসেসটি কমপ্লিট করতে পারি। এরকমটা করার পরে আমার যখন প্রজেক্টটা আমি কপি করে নিতাম, সফটওয়্যারটাকে আনস্টল করে দিতাম, তখন আসলে ক্যাশটাকে রিমুভ করে নিতাম। আমার পিসিটাতে তখন আবার একটু হালকা হয়ে যেত, অর্থাৎ অন্য কোনো সফটওয়্যার আর কি ইনস্টলেশন করা থাকতো না। এবং এরপরে আসলে আমি যেই কাজগুলো করতাম, এরপরে আমি কি করতাম, আফটার ইফেক্টটাকে ইনস্টল করতাম এবং আফটার ইফেক্টটাকে ইনস্টল করে আমি আফটার ইফেক্টের সাহায্যে কাজগুলো করা শুরু করতাম। আফটার ইফেক্টের সাহায্যে আমার কাজগুলো যখন হয়ে যেত, আমি তখন আবার সেই কাজগুলোকে রেন্ডার করতাম আফটার ইফেক্ট থেকে রেন্ডার হতে একটা লম্বা সময় লাগে। প্রিমিয়ার প্রোতে আমাদের যে সময়টা প্রয়োজন পড়ে, আফটার ইফেক্টে আসলে ওর থেকে বেশি সময় আমাদের প্রয়োজন পড়ে, এবং সেই সময়টা আমি ধৈর্য ধরেই অপেক্ষা করতাম এবং তারপরে আসলে কাজগুলো এভাবে রেন্ডার দিয়ে ওখানে নিয়ে অনেক এই ধরনের হ্যাসেল নিয়ে কাজ করতাম। এখন এই কথাগুলো বলার বিহাইন্ড দ্য সিন সেটা আপনারা যেহেতু যাদের ডিভাইস চাইলেই আপনি কিনতে পারছেন না, সেই ক্ষেত্রে আপনার কাছে যে অপশনটি আছে সেই অপশনটি হচ্ছে, আমি প্রথম দিকটাতে যেই পদ্ধতিগুলো অবলম্বন করতাম, যে পন্থাগুলো অবলম্বন করতাম, আপনারাও সেই পন্থাগুলো অবলম্বন করবেন, তাহলে আপনারা ঠিকঠাকভাবে কাজ করতে পারবেন।
এখন আমরা যখন আফটার ইফেক্টটি ওপেন করব, আফটার ইফেক্ট ওপেন করার পরে আমরা আসলে এরকম একটি পপআপ উইন্ডো দেখতে পাবো এবং এর সঙ্গে সফটওয়্যারটাকে এরকম দেখতে পারবো ব্যাকগ্রাউন্ডে, অর্থাৎ এটাকে আপনি মুভ করতে পারবেন, এটাকে আলাদা আলাদা মুভ করতে পারবেন। এখানে চাইলে আপনি কেটে দিতে পারছেন এবং অথবা এখান থেকে ক্রিয়েট এ নিউ প্রজেক্ট, এখানে আপনি দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট এবং ওপেন প্রজেক্ট নামে আসলে দুটো অপশন রয়েছে। আমরা আসলে চাইলেই প্রজেক্ট ক্রিয়েশন এবং ওপেন প্রজেক্ট এই ধরনের কাজবাজগুলো করে ফেলতে পারছি এই সফটওয়্যারটির সাহায্যে, অর্থাৎ এই যে সফটওয়্যারটি আপনি দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারটির সাহায্যে। এখানে আমাদের পূর্ববর্তী যে সফটওয়্যারগুলো ছিল সেই সফটওয়্যারগুলোতেও আমরা দেখেছিলাম এরকম অপশন আমাদের কাছে থাকে, সেটা হচ্ছে আমরা একটা নতুন প্রজেক্ট এবং পূর্ববর্তী প্রজেক্টটাকে ওপেন করার। আপনি যদি নতুন প্রজেক্টে এখানে ক্লিক করেন, অর্থাৎ এই যে নিউ প্রজেক্টে ক্লিক করেন, তাহলে আপনার একটা নিউ প্রজেক্ট আসলে ক্রিয়েট হয়ে যাবে এবং আপনি এখানে কোনো পপআপ কিন্তু আসলে দেখেননি, এমনি অটোমেটিক ও ডিফল্ট অবস্থাতে নিয়েছে। এছাড়া যদি আপনি আপনার মতো করে আসলে একটা প্রজেক্ট ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে আপনি ওপেন প্রজেক্টে যাবেন, নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে দেখবেন আপনার প্রজেক্টটা একটা সিলেক্ট হয়ে গিয়েছে, অর্থাৎ একটা প্রজেক্ট আপনি ডিফল্ট অবস্থাতে ক্রিয়েট করে ফেলেছেন। প্রজেক্টটাকে আপনার মতো করে একটা লোকেশন দিয়ে সেভ করতে চাইলে প্রথমে এই যে ফাইলে আসবেন, সেভ অ্যাজে আসলে অনেক অপশন থাকে, যেমন সেভ অ্যাজ, তারপরে সেভ অ্যাজ এ কপি, সেভ অ্যাজ, এই যে সেভ অ্যাজ থেকে এখানেও যে সেভ অ্যাজে ক্লিক করলে আপনার এরকম একটা পপআপ উইন্ডো ওপেন হবে। এখানে আপনি আমার একটা ফোল্ডার দেখতে পাচ্ছেন, এই জায়গাটিতে আসলে আপনি এটাকে রিনেম করতে পারছেন, অর্থাৎ এই প্রজেক্টটার একটা নাম দিতে পারছেন। ধরুন আমি ইউএন হচ্ছে নামটাকে দিয়ে দিলাম, এতটুকু নাম রাখবো এবং আমি এখানে নর্মাল র্যান্ডমই আমার এখানে একটা ফোল্ডার আমি চাইলে ক্রিয়েট করতে পারি। আমি ফোল্ডারটি ক্রিয়েট করব না, এখানে আপনি নর্মাল র্যান্ডম আমি ডেস্কটপের উপরেই রেখে জাস্ট সিম্পলি হচ্ছে সেভ দিয়ে দিলাম। ওকে আমি এটাকে নিউ ফোল্ডার করে ফেলেছি, এই জন্য এই ইররটা আসছে। আমি জাস্ট আবার এটাকে সেভ দেই, আমি জাস্ট দেখানোর জন্য নিউ ফোল্ডার দিয়ে ফেলেছিলাম, ওটা বারবার শো করছে যে ওটা আমি ডিলিট করে নিই। ওকে, আমার কিন্তু এই প্রজেক্ট ফাইলটি ডেস্কটপের উপরে সেভ হয়ে গেল একটা আফটার ইফেক্ট ফাইল হিসেবে। আমি যদি সেটাকে আপনাকে দেখানোর চেষ্টা করি, এই ফাইলটি হিসেবে সেভ হয়ে গেল এবং এটার ক্ষেত্রে আসলে আফটার ইফেক্টের ক্ষেত্রে বিষয়গুলো একটু ভিন্ন অর্থে কাজ করে। প্রিমিয়ার প্রোর ক্ষেত্রে যেমনটা আমরা দেখেছিলাম, অর্থাৎ আমরা ডিরেক্ট প্রজেক্ট ফাইল কপি করতে পারি, এটার ক্ষেত্রে আপনি আসলে প্রজেক্ট ফাইল কপি করতে পারছেন না ডিরেক্ট, আপনাকে এরকম একটা প্রজেক্টটা সহ কপি করতে পারছেন না, অর্থাৎ আপনি পুরো প্রজেক্টের যেই ইউজ করা ফুটেজ, ইউজ করা মিউজিক, যত ধরনের জিনিসপত্র করেছেন সবগুলোকে যেমন আপনি এক্সপোর্ট দিতে পারতেন, এটার ক্ষেত্রে আপনি সেই এক্সপোর্টটা দিতে পারছেন না, আপনার কাছে সেই সুযোগটা আসলে নেই। আপনি এখানে থেকে শুধুমাত্র এই প্রজেক্টের যেই ফাইলটা, এই ফাইলটাকে এক্সপোর্ট দিতে পারছেন এবং এই ফাইলটাকে আপনার এক্সপোর্ট দেওয়ার পরে আপনি যে ফুটেজগুলো যেখান থেকে নিয়েছেন সেখানেই থেকে যাবে, আপনি হয়তোবা সবগুলোকে একটা ফোল্ডারের মধ্যে কপি করে রাখতে পারেন যাতে পূর্বে না হারায়। এরকম করে আমরা প্রজেক্টটাকে ক্রিয়েট করব এবং প্রজেক্টটাকে ক্রিয়েট করার পরে এখানে আপনি দেখছেন এখানে বেশ কিছু অপশন আছে। উপরের দিকটাতে যদি দেখি, প্রিমিয়ার প্রোর মতোই আসলে আমাদের ফাইল রয়েছে, ফাইলের আন্ডারে আমরা যদি যাই, আমি প্রথম থেকেই একদম শুরু করি, কারণ প্রথমেই আমরা শুরু করব এবং ক্লাস বেশি দীর্ঘায়িত করব না, যে এর বিহাইন্ড দ্য সিন আমি যেমনটা বলছিলাম আপনাদের সফটওয়্যার রিলেটেড টেকনিক্যাল টার্ম প্রথম দিন পরিচিত পর্বতে তো আসলে আমি দেখানোর চেষ্টা করি, সেই ক্ষেত্রে যদি খুব বেশি সময় নিয়ে ফেলি হয়তো অনেকের বুঝতে অসুবিধা হয়, বোর ফিল হয়, সেই ক্ষেত্রে আমি একটু ছোট রাখার চেষ্টা করব আজকের লেসন থেকে পূর্ববর্তী লেসনগুলো। তবে কিছু ক্ষেত্রে হয়তো বা ডিমান্ড বা বিশেষ প্রয়োজনে আসলে হতেও পারে যে বড় করে ফেললাম। যাই হোক, আমি ফাইলে গেলে এখানে আপনি দেখতে পাবেন আসলে নিউ, এবং নিউতে পাবেন নিউ প্রজেক্ট, নিউ ফোল্ডার, অ্যাডোবি ফটোশপ ফাইল এবং দেখতে পাচ্ছেন ম্যাক্সকন সিনেমা 4D ফাইল। অর্থাৎ এখানে আপনি চাইলে অ্যাডোবি ফটোশপের থেকে কিছু ফাইল, যেহেতু এই সফটওয়্যারটিতে আপনি ভেক্টর মোশন, অর্থাৎ আপনি আপনার তৈরি করা ভেক্টর ফাইল, পিএসডি ফাইল, এআই ফাইল নিয়ে কাজ করতে পারবেন, সেক্ষেত্রে সেইগুলো এরকম কোনো একটা ফাইল থাকলে, অর্থাৎ আপনি শুধুমাত্র একটা ইমেজকে এডিট করে সেটা বিভিন্ন আলাদা পার্ট করে তৈরি করেছেন, সেই আলাদা আলাদা পার্ট এখানে ইনপুট করে সেই পার্টগুলোকে আপনি অ্যানিমেট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি ফটোশপের ফাইলটিকে এখানে ডিরেক্ট ইনপুট করতে পারছেন এখান থেকে। এবং ম্যাক্সকন সিনেমা 4D যেটি রয়েছে একটা 4D সফটওয়্যার, এর থেকে আসলে আমরা 3D অ্যানিমেশন বা 3D ডিজাইন করে থাকি, সেই সফটওয়্যারের কোনো ফাইলও এখানে ইনপুট করতে পারছেন। যেহেতু এটা কম্পোজিটিং সফটওয়্যার, এমনও হতে পারে আপনি একটা 3D রুম ক্রিয়েট করলেন ম্যাক্সকন
ম্যাক্সন সিনেমা 4ডির সাহায্যে, এবং সেই রুমটির মধ্যে আসলে আপনার যে মডেলটাকে বসিয়ে রেখে কথা বলাচ্ছেন বা এই ধরনের অ্যাক্টিভিটি করছেন, সেই জায়গাটিতে দাঁড়িয়ে আপনি দুটো ফাইল এখানে ইনপুট করতে পারছেন। একটা হচ্ছে ম্যাক্সন সরি আমি বারবার ভুল বলছি, ম্যাক্সন সিনেমা 4ডি ফাইল এবং অ্যাডোবি ফটোশপের ফাইল। এরপরে আসলে নিউ ফোল্ডার এবং নিউ প্রজেক্ট, যেমনটা আমরা দেখলাম এখানে ওপেন প্রজেক্ট, আমরা পরের পূর্ববর্তী কোনো প্রজেক্ট থাকলে এখান থেকে গিয়ে আসলে আমরা ওপেন করতে পারি। এখানে রিসেন্ট প্রজেক্টে আসলে আমরা দেখব যে আমরা রিসেন্টলি কোন কোন প্রজেক্ট তৈরি করেছি। এখানে আসলে এই রিসেন্ট প্রজেক্টের উপরে মাউস কার্সর নিয়ে আসলে সামনে এরকমের শো করবে, এবং এখানে আসলে আমরা 3-4টা দেখতে পাবো যে এটা এই প্রজেক্ট, এটা এরকম, এটা ওরকম, এভাবে আসলে সিরিয়াল ওয়ারি আমরা আসলে দেখতে পারবো। সেই জায়গাটিতে দাঁড়িয়ে আমরা যেহেতু সিরিয়াল ওয়ারি দেখতে পাচ্ছি আমাদের পূর্ববর্তী প্রজেক্টগুলো, যেমনটা প্রিমিয়ার প্রোতে ছিল, ব্রাউজার জায়গাটি দেখতে সরি ব্রাউজ ইন দেখতে পাচ্ছি। আমাদের ব্রাউজ ইন প্রয়োজনে আমরা সিম্পলি নিজেদের ফুটেজ নিয়ে কাজ করবে। এখানে ক্লোজ এবং ক্লোজ প্রজেক্ট, অর্থাৎ এই প্রজেক্টটাকে আপনি ক্লোজ করে দিতে পারছেন। এখানে সেভ, অর্থাৎ এইটা কন্ট্রোল এজ, এটা হচ্ছে আপনি কিছুক্ষণ কাজ করার পরপর সফটওয়্যারটাকে অটো সেভ নেওয়া ছাড়া আপনি যেই শর্টকাটে সেভটি দেন সেই সেভটির কাজ, অথবা সেটা কন্ট্রোল এজ ব্যবহার করে প্রিমিয়ার প্রোতে দেওয়া শিখেছি। এটার ক্ষেত্রেও কোয়াইট একদমই সেম, বাট প্রিমিয়ার প্রোতে যেমন ছিল ফাইলের মধ্যে একটা অপশন দেয়া, এখানেও দেয়া রয়েছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, তেমন কিছুই না। এবং এখানে যদি আপনি দেখেন সেভ অ্যাজের দিকে যদি যান, সেভ অ্যাজের দিকে আসলে আপনার কী কী অপশন রয়েছে। প্রথমেই সেভ অ্যাজ আসলে কীভাবে কাজ করে আমি দেখিয়ে দিলাম। এরপরে যদি আপনি তাকান, এর নিচের দিকটাতে দেখা যাচ্ছে এই জায়গাটিতে আসলে রয়েছে সেভ অ্যাজ কপি, অর্থাৎ আপনি হয়তো বা এই প্রজেক্টটা, কোনো একটা প্রজেক্ট অর্ধেক শেষ করেছেন, অর্থাৎ এডিটটা আপনার হাফ করেছেন, এখন আপনি চিন্তা করছেন যে পুরো জিনিসটাকে একটা ভিন্ন ধাঁচে এডিট করবেন এখান থেকে। সেই ক্ষেত্রে আসলে আপনি পূর্বের এডিটটাও আপনার প্রয়োজন হতে পারে, আবার বর্তমানে নতুন মডিফিকেশনটাও প্রয়োজন হতে পারে। সেই জায়গাটিতে দাঁড়িয়ে আপনি নতুন একটা প্রজেক্ট ফাইলকে কপি করে নিতে পারেন, এবং সেই কপি করা প্রজেক্ট ফাইলটির সাহায্যে সেই পরিবর্তনগুলো আপনি করলেন। যেহেতু আপনি সেখানে পরিবর্তন করলে সমস্যা নেই, কারণ আপনার কাছে একটি প্রজেক্ট ফাইল অলরেডি রয়েছে। এখন কথা হচ্ছে এখানে সেভ অ্যাজ কপিটা করতে পারেন। তারপরে এখানে আপনি অ্যাজ ইউজুয়াল দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ এক্সএমএল ফাইল, সেভ অ্যাজ 18 ভার্সন, 17 ভার্সনের জন্য সেভ করা স্পেসিফিক, এগুলো আসলে রয়েছে এইটাই সেভের মধ্যে। তারপর যদি আমি এক ধাপ নিচের দিকে আসি, এখানে ইনপুট ফাইল, ইনপুট মিডিয়া, ফোল্ডার লাইব্রেরি, এই ইনপুটের যেই জিনিসপত্র, পুরো ইনপুট সেকশনটি, ইনপুটের যেই দুটো সেকশন রয়েছে, অর্থাৎ এই সেকশন দুটি কিসের, এই সেকশন দুটি হচ্ছে আমাদের প্রিমিয়ার প্রো সফটওয়্যারের মধ্যে যেই সেকশনগুলো ছিল, আমরা প্রিমিয়ার প্রো সফটওয়্যারের মধ্যে যেই সেকশন সম্পর্কে জেনেছি ইনপুটের, এই সফটওয়্যারের মধ্যেও ইনপুটের সেকশনগুলো একদম সেম আকারে কাজ করে। এরপর যদি আপনি দেখেন, এরপরে আসলে রয়েছে এক্সপোর্টের ক্ষেত্রে আসলে দেখবেন অ্যাড টু অ্যাডোবি মিডিয়া এনকোডার, অ্যাড টু রেন্ডার, এবং এক্সপোর্ট অ্যাডোবি প্রিমিয়ার প্রো প্রজেক্ট, এবং ম্যাক্সন সিনেমা 4ডি এক্সপোর্টার। এখানে আসলে কি রয়েছে, প্রথমেই যদি আমি ব্যাখ্যা দেই, প্রথম দিক থেকে শুরু করে আমি ব্যাখ্যা দেয়। প্রথমটা আসলে অ্যাড টু মিডিয়া এনকোডার, অর্থাৎ আমরা আসলে অনেকেই হয়তো বা মিডিয়া এনকোডার সম্পর্কে জানি। ধরুন আপনি প্রিমিয়ার প্রোতে কাজ করছেন, মিডিয়া এনকোডারের বিভিন্ন বিশেষত্ব আছে। মিডিয়া এনকোডার সাহায্যে রেন্ডার দেওয়াটাই মূলত মিডিয়া এনকোডারের কাজ, অর্থাৎ আপনি যেই ভিডিওগুলোকে তৈরি করছেন সেগুলোকে ইনকোডিং করবে, অর্থাৎ রেন্ডার দিবে। সেই কাজগুলো আসলে প্রিমিয়ার প্রোর অ্যাডোবির যেই ভিডিও এডিটিং রিলেটেড সফটওয়্যারগুলো যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে মিডিয়া এনকোডার খুব চমৎকার কাজ করে। এই রেন্ডারটা খুব ভালোভাবে আসলে মিডিয়া এনকোডার দিয়ে থাকে, আমি যদি খুব বেশি ভুল না করে ফেলি। হয়তোবা এখানে মতামত অনেকের ভিন্ন হতে পারে, যাই হোক। এখন তারপরে যদি আমি আসি, সেই মিডিয়া এনকোডারে আপনি সেন্ড করতে পারেন। আমরা মিডিয়া এনকোডারের কাজ কিন্তু দেখব, তবে সেটা দেখব ফাইনাল ডেতে, অর্থাৎ ফাইনাল ডেতে আমরা যেদিন যাব সেই দিন আসলে এই জিনিসটা দেখব যে কিভাবে কি কাজ করছে, কিভাবে কি কাজ করছে না। এরপরে আসলে যদি দেখি অ্যাড টু রেন্ডার, অর্থাৎ এখান থেকে সফটওয়্যারের যে ইনবিল রেন্ডার অপশনটি রয়েছে, অর্থাৎ আমরা প্রিমিয়ার প্রোতে যেমনটা দেখেছিলাম, প্রিমিয়ার প্রোতে আমরা কি দেখেছি, প্রিমিয়ার প্রোতে আমরা দেখেছিলাম আমাদের পূর্ববর্তী, অর্থাৎ কোনো ধরনের মিডিয়া এনকোডার সফটওয়্যারের সাহায্য ছাড়াই আমরা ডিরেক্ট আসলে আমাদের যে ভিডিওটা, আমাদের তৈরি করা ভিডিও বলুন, আপনি তৈরি করা ফুটেজ বলুন, সেটা রেন্ডার দিতে পারছেন। এক্সপোর্ট
এটা প্রিমিয়ার প্রো প্রজেক্ট আকারে আপনি এক্সপোর্ট দিতে পারেন। এখানে কিছু তৈরি করলেন, চাচ্ছেন সেই জিনিসটা প্রিমিয়ার প্রো সাহায্যে এক্সপোর্ট একটু কাজ করে এক্সপোর্ট দেবেন, সেক্ষেত্রে এখানে প্রিমিয়ার প্রো প্রজেক্ট তৈরি করতে পারেন এবং তারপরে সিম্পলি সিনেমা 4ডির সাহায্যেও আসলে এটা করতে পারছেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডোবি ডাইনামিক লিঙ্ক, প্রিমিয়ার প্রো সিকোয়েন্স, ইনপুট প্রিমিয়ার প্রো সিকোয়েন্স নিউ। এই যে আমি বলছিলাম ডাইনামিক লিঙ্কের কথা, অর্থাৎ আমরা প্রিমিয়ার প্রোর সাহায্যে অ্যাডোবি আফটার ইফেক্টের সাহায্যে একটা ফুটেজ আর একটার সঙ্গে লিঙ্ক করে এডিট করতে পারি। এই কাজগুলো আসলে ডাইনামিক লিঙ্ক। জাস্ট এই অপশন দুটো রয়েছে। এই ডাইনামিক লিঙ্কের ভিন্ন অপশন আছে, আমরা সর্বদা আসলে সেই জায়গার যে ডাইনামিক লিঙ্কের অপশন আমরা সেটা ব্যবহার করব, এখান থেকে কখনোই ডাইনামিক লিঙ্কের অপশনগুলো ব্যবহার করব না, এবং আমরা সেই জায়গাটি থেকেই ডাইনামিক লিঙ্কের অপশনগুলো ব্যবহার করব। কম পজিশনে আছে এবং এগুলোর প্রয়োজন নেই। এখানে আর একটা রয়েছে, সেটা হচ্ছে প্রজেক্ট সেটিং। আমরা যদি প্রজেক্ট সেটিংয়ে ক্লিক করি অর্থাৎ, তাহলে আমরা দেখতে পারবো যে প্রজেক্টটি নিয়ে কাজ করছি সেইটায় যেই জিপিইউটা ব্যবহার হচ্ছে সেটা কি জিপিইউ কুডা ব্যবহার হচ্ছে নাকি সফটওয়্যার অর্থাৎ শুধুমাত্র সিপিইউর সাহায্যে কাজ হচ্ছে সেটা এখান থেকে দেখতে পারবো। তারপর টাইম, ডিসপ্লে স্টাইল, কালারের কিছু জিনিসপত্র দেখতে পাচ্ছি এবং এই জায়গাটিতে অডিও এবং এক্সপেন্স এগুলো দেখতে পাচ্ছি। এই ধরনের টুকটাক জিনিসপত্র আসলে আমরা এই জায়গাটিতে এই অপশনগুলো আসলে আমাদের থাকে, এই অপশনগুলোই আমরা পেয়ে থাকি। তারপরে আসলে আমরা যদি দেখি এখানে এডিট রয়েছে, এডিটের জায়গাটিতেও আমরা আসলে কি থাকে আমাদের, যেমন আসলে আন্ডু, রিডু, হিস্টোরি, কপি, কাট, পেস্ট, এই জিনিসপত্রগুলো একদমই সেম রয়েছে। এখানে ডুপ্লিকেট অর্থাৎ কোনো জিনিস ডুপ্লিকেট এই জিনিসপত্রগুলো রয়েছে। এখন আমরা এখানে দেখতে পাই কম্পোজিশনে আসলে একটা, সেটা কি নিউ কম্পোজিশন, অর্থাৎ আমরা যেই কম্পোজিশন নিয়ে কাজ করছি সেই কম্পোজিশন, পূর্বে যেই কম্পোজিশন নিয়ে কাজ করেছি আমরা যদি আর একটা কম্পোজিশন ক্রিয়েট করতে চাই সেই ক্ষেত্রে, অর্থাৎ আমাদের তো এখানে কাজ করতে গেলে একটা সিকোয়েন্সের মতো করে কিছু তৈরি করতে হবে, যেমন সিকোয়েন্স আমরা প্রিমিয়ার প্রোতে তৈরি করা শিখেছি। সেরকম সিকোয়েন্স তৈরি করতে গেলে আমরা আসলে প্রিমিয়ার প্রোর ক্ষেত্রে তো সিকোয়েন্স নামে জেনেছি, আফটার ইফেক্টের ক্ষেত্রে আসলে আমরা নিউ কম্পোজিশন নামে জানবো। এখানে আমরা ক্লিক করলে একটা কম্পোজিশন তৈরি করতে পারবো। এই কম্পোজিশনটা আমরা এখান থেকেও নিউ কম্পোজিশন ক্লিক করতে পারি। ধরুন আমি এখান থেকেই ক্লিক করে নিলাম। এখানে ক্লিক করার পরে আসলে আমার কাছে কি আছে, বেসিক কিছু জিনিসপত্র আসে, যেমন আমরা সিকোয়েন্সে একটা নাম দিয়েছি, এখানে কম্পোজিশনে একটা নাম দিতে বলছে। ধরুন আমার কম্পোজিশন নাম দেয়া রয়েছে কম্পন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রিসেট রয়েছে, অর্থাৎ ভিডিওর যে রেজুলেশন আমার অবশ্যই 1080-তে থাকবে, 25 fps-এ। আপনাদের যদি এটা 4K-তে প্রয়োজন পড়ে বা এই ধরনের জিনিসপত্র 2K-তে বা 720-এ প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনি আপনার মতো করে আসলে এটাকে অ্যাড করে নেবেন। এরপরে আসলে এটার হাইট এবং উইথ এই দুটো রয়েছে, কত সাইজে দিতে যাচ্ছেন। আপনি চাইলে হচ্ছে এখানে আমি অ্যাসপেক্ট রেশিওটাকে আসলে লকটাকে উঠিয়ে দিচ্ছি এবং লকটাকে উঠিয়ে দিয়ে যদি আমি এখানে অটোমেটিক 1920/1080 লিখে দিই, সেই ক্ষেত্রে আপনি এখানে 1920/1080 লিখে দিতে পারেন আপনার চাইলে, আপনার যেরকম আসলে লেখা প্রয়োজন। এখানে দেখতে পাচ্ছেন 16:9 অ্যাসপেক্ট রেশিওতে আসলে রয়েছে, আপনি চাইলে অ্যাসপেক্ট রেশিও এখানে লকও করে দিতে পারছেন। এরপরে আসলে পিক্সেল অ্যাসপেক্ট রেশিও রয়েছে 1080-তে, এটার যেমনটা রয়েছে তেমনটা, এবং ফ্রেম রেট এটাও আমাদের প্রয়োজন নেই। এখানে হচ্ছে ফ্রেম রেট রয়েছে 25 fps। সাধারণত নর্মাল কোনো সিনেমা মুভির ভিডিওর ক্ষেত্রে 24 fps ব্যবহার করা হয়, আমাদের ক্ষেত্রে আসলে এখানে 25 fps রয়েছে। যেহেতু আমরা আসলে এখানে কম্পোজিটিং সফটওয়্যার নিয়ে কাজ করছি, কম্পোজিশন করার ক্ষেত্রে আসলে বিভিন্ন ইস্যু থাকে কম্পোজিটিং করার ক্ষেত্রে। সেই ইস্যুগুলোকে যদি আমি একদমই শর্টকাটে ডিসক্রাইব করার চেষ্টা করি, সেটি হচ্ছে কি আপনি জানেন, সেটি 25 এবং 4 fps, অর্থাৎ পার সেকেন্ডে আপনার 24টা ফ্রেম দেখাবে অথবা 25টা। আপনি যদি এটাকে কমিয়ে আনেন, অর্থাৎ আপনি যদি 30টা বা 40টা ফ্রেম দেখার চিন্তা করেন, অর্থাৎ পার সেকেন্ডে যদি আপনি 50টা ফ্রেম নিয়ে কাজ করতে চান, সেই ক্ষেত্রে আসলে আপনার 30 fps অথবা 34 fps যদি আপনি এই জায়গাটিতে দেন, সেই ক্ষেত্রে আপনার আসলে কোনো কিছু অ্যানিমেট করতে গেলে আপনার অনেক বেশি ফ্রেম নিয়ে আসলে অ্যানিমেশনটা করতে হবে। আর আপনার যখনই অনেক বেশিগুলো ফ্রেম নিয়ে অ্যানিমেশনটা করতে হবে তখন আসলে তখন আসলে এটার যে ইররগুলো বেশি চোখে পড়বে। সেই ক্ষেত্রে আসলে কোনো জিনিস কম্পোজিটিং করে তৈরি করার ক্ষেত্রে আমি আপনাদেরকে সবসময় সর্বদা রেকমেন্ড করব 25 or 4 fps দিয়ে কাজ করার জন্য। এরপর যদি আপনি দেখেন রেজুলেশনের ক্ষেত্রে, রেজুলেশনটা কি, আমরা যে রেজুলেশনে আসলে
ভিডিওটা এখান থেকে আউটপুটটা দেখব, অর্থাৎ আমার যেই প্রিভিউটা করব সেই প্রিভিউটা আসলে কত রেজুলেশনে আমরা দেখতে চাচ্ছি, সেটা কি ফুল হাফ থার্ড কোয়ার্টার, এবং আসলে এখানে কাস্টম রয়েছে আমরা যেই রেজুলেশনে আমাদের মতো করে দেখতে চাই এইটা এখান থেকে আমরা কন্ট্রোল করতে পারবো। এবং এখানে আসলে টাইমের যে আমাদের টাইম লাইনটা ডিউরেশনটা আসলে কত ডিউরেশনে রাখতে চাচ্ছি, টাইম লাইনটা কত বড় রাখতে চাচ্ছি, সেটা আসলে আমি এই জায়গাটিতে দেখতে পাচ্ছি। সেটা আমরা এই জায়গাটিতে দেখার পরে এখানে আপনি চাইলে ডিউরেশন আসলে এটাকে বাড়িয়ে দিতে পারেন। যেমন এই জায়গাটিতে রয়েছে কত, এই জায়গাটিতে রয়েছে 10 দেখতে পাচ্ছেন, অর্থাৎ এইটা ডিউরেশনটা এই টাইম লাইনে 10 সেকেন্ডের কোনো কিছু নিয়ে আপনি কাজ করতে পারবেন। এখানে আপনি চাইলে এটাকে বাড়িয়ে দিতে পারেন, ধরুন এটাকে 10 মিনিট আপনি এখান থেকে করে দিতে পারেন। প্রথমটা ঘন্টা, তারপরেরটা আসলে মিনিট, এবং তারপরেরটা আসলে সেকেন্ড, এটা তো আমরা সবাই জানি। সো এটা ডিউরেশনটা এখন 10 মিনিট হয়ে গিয়েছে। এই জায়গাটিতে আপনি যদি দেখেন, এই জায়গাটিতে আসলে রয়েছে ব্যাকগ্রাউন্ড কালার, অর্থাৎ আপনি যদি ব্যাকগ্রাউন্ডে কি কালার রাখতে চান, যেহেতু এটা একটা কম্পোজিটিং সফটওয়্যারের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড আপনি চাইলে ট্রান্সপারেন্ট রাখতে পারেন, কোনো জিনিসের ব্যাকগ্রাউন্ড ফুল রাখতে পারেন। যেমন ফটো এডিটের ক্ষেত্রে লেয়ার থাকে, এখানে আপনি লেয়ারটার কালারটা আসলে কি নিতে চাচ্ছেন, কালারে ক্লিক করলে আসলে এখানে আপনার কাছে হিউজ অপশন রয়েছে, আপনি কোন কালারটা সিলেক্ট করবেন। এবং এখানে আপনি যদি সেটাকে সিলেক্ট করে দিতে চান সেই ক্ষেত্রে তো কোনো ইস্যু নেই, এবং সেটাকে না দিতে চাইলে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে ব্ল্যাকটাই রেখে দিতে পারেন। এরপর যদি আপনি অ্যাডভান্স অপশনে যান, অ্যাডভান্স অপশনে আসলে আপনার যে অ্যাঙ্কর পয়েন্টগুলো নিয়ে কিছু কাজের সুযোগ সুবিধা রয়েছে, তবে এই অ্যাঙ্কর পয়েন্টগুলো নিয়ে আমাদের এই মুহূর্তেই তেমন কোনো প্রয়োজন নেই। এরপরে আসলে 3D রেন্ডারের ক্ষেত্রে ক্লাস 3D এবং সিনেমা 4D আপনি যে কোনো একটাকে এখানে সিলেক্ট করে দিতে পারেন। আপনি যদি আপনার ডিভাইসে আফটার ইফেক্ট ইনস্টলেশন করেন এবং ইনস্টলেশন করার পরে আপনি আফটার ইফেক্টের সাহায্যে কাজ করার সময় যদি আপনি দেখেন এখানে সিনেমা 3D অথবা সিনেমা 4D শো করছে, অর্থাৎ আপনি যদি রেন্ডারিংয়ে এসে দেখেন যে সিনেমা 4D অপশনটা শো করছে এবং ইনস্টলেশনের পরে আপনার ডিভাইসে সিনেমা 4D নামে কোনো কিছু ইনস্টলেশন হয়, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে এসে সিনেমা 4Dটা সিলেক্ট করে দেবেন। আপনি সেটা কিভাবে বুঝবেন যে আপনার ডিভাইসে সিনেমা 4D বা 3D আকারে কোনো কিছু ইনস্টলেশন হয়েছে কিনা, সেই ক্ষেত্রে আপনি আসলে আপনার পুরো ইনস্টলেশন সফটওয়্যার সেটার আকারে যেয়ে দেখবেন যে এখানে সিনেমা 3D 4Dর আকারে কিছু হয়েছে কিনা। আপনি এবার ওকে দিয়ে দিলে দেখবেন আপনার একটা পিছনের ব্যাকগ্রাউন্ডটি ব্ল্যাক এবং একটা কম্পোজিশন ক্রিয়েট হয়ে গিয়েছে, অর্থাৎ আপনি যেই সিকোয়েন্সটা যেভাবে প্রিমিয়ার প্রোতে ক্রিয়েশন করা শিখেছেন এক্ষেত্রে এখানে একটা কম্পোজিশন ক্রিয়েশন হয়ে গিয়েছে। এরপরে আসলে আপনি যদি দেখেন এখানে একটা নাম চলে এসেছে, প্রথমে কম্পোজিশন অন, অর্থাৎ আমরা যে কম্পোজিশন দিয়েছিলাম, তারপরে রয়েছে রেন্ডার। এই দুটো অপশন আপনি আসলে এই জায়গাটিতে দেখতে পাচ্ছেন। এবং এর পাশে আপনি যদি দেখেন একদম প্রথম দিকটাতে এখানে কম্পোজিশনের নিচে আসলে আমরা যেই জিনিসপত্রগুলো তখন দেখতে পাইনি, তখন যখন আপনার কম্পোজিশন ক্রিয়েট করা থাকবে তখন আপনি এখানে আসলে কম্পোজিশন সেটিংস পাবেন, অর্থাৎ আপনি কাজ করতে করতে চাইলেও এই কম্পোজিশনের যেই সেই সেটিংসটি পরিবর্তন করে নিতে পারছেন। এরপরে যদি আপনি দেখান, তারপরে রয়েছে সেট পোস্ট টাইম, অর্থাৎ আপনি আসলে টাইমটাকে সেট করতে পারছেন যেমনটা দেখলাম। এরপরে অ্যাড টু মিডিয়া ইনকোডার, অ্যাড টু কুইক রেন্ডার, আপনি এখান থেকে ডিরেক্ট রেন্ডারে যেতে পারছেন যে জিনিসপত্রগুলো তৈরি করেছেন। এখানে প্রিভিউতে যদি আপনি আসেন, প্রিভিউতে আপনি দেখবেন যে আপনার যে প্রিভিউটা দেখবেন, অর্থাৎ যেগুলো তৈরি করেছেন সেটাও আপনার এখান থেকেই দেখতে হবে, আবার যেটা নিয়ে কাজ করছেন সেটাও আপনার এখান থেকেই দেখতে হবে। সো সেখানে প্রিভিউতে কিছু সেটিং রয়েছে, তো প্লে কারেন্ট প্রিভিউ, ক্যাশ ফ্রেম উইথ ডিলে, অর্থাৎ আপনার যে ফ্রেমগুলো ক্যাশ হিসেবে জমাবে সেগুলো সহ ডিলে এবং অডিও প্লে হবে কিনা আপনি এখানে আপনার প্রয়োজন মতো সেটিং করে নেবেন। তবে আমি আপনাদেরকে সাজেশন দিব যে আপনি প্রিভিউর ক্ষেত্রে এটা সেটিং করে রাখেন, অর্থাৎ প্লে যেই আমি যদি দেখাই এই যে ক্যাশ ফ্রেম উইথ প্লে, এটা আপনি সেটিং করে রাখবেন, অডিও না করলেও প্রয়োজন নেই। তারপরে সেভ ফ্রেম অ্যাজ প্রি রেন্ডার, এই যে জিনিসপত্রগুলো এখানে রয়েছে আমরা ওদিকে যাব না। এরপরে যদি আমরা লেয়ারে দেখি এখানে আবার বেশ কিছু অপশন আসে, কিন্তু এগুলো অফ। এরপরে আসলে এই জায়গাটিতে আমাদের এডিটে অনেক জিনিসপত্র ছিল না, যেমন আছে কাট, কপি, পেস্ট, তারপরে ক্লিয়ার, ডুপ্লিকেট, স্প্লিট, এগুলো ছিল না। তারপরে লেয়ারে আসলে নিউতে যদি যান, লেয়ার অপশনে নিউতে গেলে আপনি এখানে আসলে বেশ কিছু অপশন দেখতে পারবেন, যেমন আসলে টেক্সট নিতে পারছেন। এই যে অপশনগুলো আপনি এখানেও পাচ্ছেন, এই অপশনগুলো কোথায় পাচ্ছেন, আপনি
এই যে যেখানে নিউ কম্পোজিশন ক্রিয়েট করেছেন, কম্পোজিশনের প্রজেক্ট ফাইল এটা, এখানে যদি আপনি রাইট ক্লিক করেন এখানে আসলে আপনার নিউ আসে, এবং এই নিউর ক্ষেত্রে আপনি কম্পোজিশন সেটিংস পান, প্রিভিউর যেই এই জায়গাটিতে আপনি যেমনটা আসলে কম্পোজিশন সেটিংসের মধ্যে দেখেছেন এখানে এই অপশনগুলো পাচ্ছেন, এবং এখানে যদি আপনি নিউতে যান, নিউতে গেলেও এখানে রাইট ক্লিক করলে নিউতে গেলে আসলে টেক্সট, সলিড, লাইট, ক্যামেরা, নাল অবজেক্ট, শার্প লেয়ার, অ্যাডজাস্টমেন্ট লেয়ার, কন এখানে ফটোশপ ফাইল, ম্যাক্সন সিনেমা 4D, এই ফাইলগুলো আপনি এখানে অ্যাজ ইউজুয়াল পেয়ে কিন্তু যাচ্ছেন, যেমনটা আসলে আপনারা পেয়ে থাকেন এই লেয়ারেও যেগুলো রয়েছে। এই ফাইলগুলো সম্পর্কে আমরা ধীরে ধীরে জানবো। এরপর এখানে ইফেক্টস রয়েছে। ইফেক্টসের ক্ষেত্রে আসলে এখানে বেশ কিছু অডিও ইফেক্টস দেওয়া রয়েছে, যেমন অডিও, ব্লার অ্যান্ড শার্পেনিং। এগুলো যদি আপনি তাকান এই পাশে এই যে ইফেক্টসের নামে এখানে একটা প্যানেল থাকবে আপনাদের, এরকম এখানে অনেকগুলো প্যানেল থাকবে। এর মধ্যে ইফেক্টস অ্যান্ড প্রিসেটটা ওপেন করলে এখানে কিছু ইফেক্টস থাকবে, প্রত্যেকটার মধ্যে ক্যাটাগরির মধ্যে আবার বিভিন্ন সাব ক্যাটাগরি রয়েছে, প্রত্যেকটা ক্যাটাগরির আন্ডারে সাব ক্যাটাগরি রয়েছে। এই ইফেক্টসগুলো কি? এই ইফেক্টসগুলো হচ্ছে আমাদের প্রিমিয়ার প্রোতে যে ইফেক্টসগুলো রয়েছে, অর্থাৎ প্রিমিয়ার প্রোতে যে আমরা ইফেক্টসগুলো দেখে থাকি এখানেও সেম ইফেক্টসগুলো আমরা দেখব। এখানে এই ধরনের বেশ কিছু ইফেক্টস রয়েছে। এরপরে প্রিভিউর ক্ষেত্রে এখানে প্রিভিউর যেই সেটিংস সেই সেটিংসটি দেওয়া রয়েছে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন আপনি বেশ কয়েকবার প্রিভিউর সেটিংস দেওয়া রয়েছে। এই একটা প্রিভিউ সেটিংস আছে, এখানে আপনি প্রিভিউর সেটিংস পাচ্ছেন, তারপরে এখানে ডিসপ্লেটাকে ফিট করতে পারছেন। এগুলো আসলে কেন? কারণ আসলে আফটার ইফেক্ট এই যে সফটওয়্যারটি, এই সফটওয়্যারটি আসলে অনেক লোড নিয়ে কাজ করে, অর্থাৎ এটা কাজ করার সময় অনেক লোড পড়ে আপনার পুরো যে ডিভাইস সেই ডিভাইসের উপরে লোড পড়ে। আমি আপনাদেরকে আরেকটু ছোট্ট কথা বলতে চাই, সেটা কথাটি আসলে এরকম যে আপনাদেরকে আফটার ইফেক্টের খুব বেশি জিনিসপত্র, খুব বেশি কাস্টমাইজেশন বা খুব বেশি টাফ কঠিন কিছু জিনিসপত্র সম্পর্কে জানতে হবে, বিষয়টি এমন না। কিন্তু আপনারা আসলে যেই কাজটি করবেন সেটা কি? সেই কাজটি হচ্ছে আপনারা টুকটাক জিনিসপত্র শিখলেন এবং এই জিনিসপত্রগুলো ধীরে ধীরে শিখে নিলেন। তবে আপনারা আফটার ইফেক্ট সম্পর্কে শিখতে পারলে বা ধারণা থাকলে, সব কিছু জানতে পারলে এটা আপনাদের জন্য খুব ভালো ফলাফল দিবে ফিউচারে। সো এখানে তারপরে অডিও রয়েছে। যাই হোক, আমি আসলে ওইদিকে যাবো একটু পরে। এখানে আমরা আসলে ইফেক্টসের আন্ডারে অপশনগুলো থাকে, এরপর অ্যানিমেশনের আন্ডারে সেভ অ্যানিমেশন প্রিসেট রয়েছে, অ্যাপ্লাই অ্যানিমেশন প্রিসেট রয়েছে, ব্রাউজ প্রিসেট রয়েছে, কি ফ্রেম অ্যাসিস্ট্যান্ট রয়েছে, এই ধরনের জিনিসপত্র আমরা এখানে দেখি। এরপরে আসলে এই প্রত্যেকটা অপশন আমরা যখন কাজ করব, কাজ করার সময় আসলে ধীরে ধীরে ধাপ বাই ধাপ আসলে আমাদের সামনে চলে আসবে যে কোন অপশন কিভাবে কাজ করছে, কোন অপশন কিভাবে কাজ করছে না। এরপরে আসলে ভিউতে যদি যাই, আমরা এখানে দেখতে পারবো নিউ ভিউ, আর তারপরে জুম ইন, জুম আউট, অর্থাৎ আমাদের পুরো জিনিসটা জুম ইন হবে। এই যে ডিসপ্লেটা, যেই ডিসপ্লেটার সাহায্যে আসলে আমরা পুরো আমাদের কাজটার যেই ইনস্ট্যান্ট প্রিভিউ এবং ফাইনাল রেজাল্ট উভয় জিনিসপত্র দেখবে, এটা জুম ইন জুম আউট হিসেবে কাজ করে। এটা আপনি চাইলে এখান থেকেও কন্ট্রোল করতে পারছেন। সো আপনি আসলে যেই জায়গাটি থেকে করেন। এরপরে রেজুলেশনের ক্ষেত্রে সেম আমরা এখানে আরও একটা অপশন পাচ্ছি, এখানে শো গ্রিড রয়েছে। আপনি চাইলে আসলে গ্রিডটাকে এখানে ইনেবল করে নিতে পারেন। আমি যদি আমার কিবোর্ডের শর্টকাট ব্যবহার করে এখানে দেখতে পাচ্ছেন আপনি গ্রিড আনতে পারছেন, যেমনটা প্রিমিয়ার প্রোতে এই গ্রিডগুলো রয়েছে। এই গ্রিডগুলোর কাজ কি? এই গ্রিডগুলো আমাদের প্রয়োজন হবে আমরা যখন আসলে সূক্ষ্ম কোনো জিনিসপত্র নিয়ে কাজ করব, তখন সেটার অ্যালাইনমেন্ট ঠিক রাখার জন্য, অর্থাৎ সেটা সোজা আছে কিনা, সেটা বাঁকা হয়ে গেল কিনা, এই ধরনের অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য আমরা এখান থেকে গ্রিডগুলো এবং এভাবে নিয়ে নিতে পারবো। এবং আপনি দেখছেন যে আমি গ্রিডটাকে ওপেন করলাম কিভাবে, আমার কিবোর্ডের কন্ট্রোল আর ক্লিক করলাম, গ্রিডটা অফ হয়ে গেল, কন্ট্রোল আর ক্লিক করলাম, অন হয়ে গেল। এবং এখানে যাওয়ার পরে আমার কিন্তু মাউসের কার্সর, আমি এটাকে একটু বড় করি, কার্সর যেই আকৃতি সেটা পরিবর্তন হয়ে যায়। যখন এটার আকৃতিটা পরিবর্তন হয় তখন আমি এটাকে সিম্পলি ক্লিক করে ধরে নিচের দিকে ড্র্যাগ করি, গ্রিডটা চলে আসে। এখানে আসলে এরকম গ্রিডের অপশন রয়েছে। এবং উইন্ডোর ক্ষেত্রে যেই অপশনগুলো এখানে থাকে, পুরো অপশনগুলো আসলে আমরা
এখান থেকে ইনেবল ডিসেবল করতে পারি। প্রিমিয়ার প্রোর মতোই সিমিলার, একদম প্রিমিয়ার প্রোতে যেভাবে আপনি অপশনগুলোকে ডিসেবল হয়ে গেলে ইনেবল করে নিতেন, ইনেবল অপশনগুলোকে যেভাবে ডিসেবল করে ফেলবেন, সেই অপশনগুলো আসলে এই জায়গাটিতে আপনি সেম আকারে দেখতে পাচ্ছেন প্রিমিয়ার প্রোতে যেভাবে আপনি ঠিক দেখেন। এরপরে যদি আপনি দেখেন এখানে উপরের দিকটাতে এক্সটেনশন রয়েছে। আমরা এক্সটেনশন নিয়ে প্রিমিয়ার প্রোর ক্ষেত্রে এখনও পর্যন্ত কথা বলিনি, আমরা আফটার ইফেক্টের ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে বলছি না, অথবা পরবর্তী যে আমাদের বিস্তারিত লেসন থাকবে সেখানেও বলবো না। আমরা আসলে এই এক্সটেনশন বা এই সব কিছু নিয়ে লেসনটি শেষ করব কখন, এই সব কিছু নিয়ে কথা বলা আপনাদের সঙ্গে শেষ করব কখন, যখন আসলে আমরা এটার যে ফাইনাল লেসন, ফাইনাল যেই ক্লাস সেই জায়গাটিতে পৌঁছাবো, অর্থাৎ অ্যাডভান্স, একদম খুব বেশি অ্যাডভান্স জিনিসপত্র সম্পর্কে জানবো, অবগত হব, ঠিক তখন আসলে এখানে এক্সটেনশন নিয়ে জানবো। এরপরে আসলে এখানে দেখতে পাচ্ছেন ডিফল্ট ওয়ার্ক স্পেস। যেহেতু আসলে ওয়ার্ক স্পেস এখানে বেশ কিছু ওয়ার্ক স্পেস রয়েছে, একদম সেম প্রিমিয়ার প্রোর মতোই অল প্যানেল, কালার, অ্যানিমেশন, তারপরে হচ্ছে মিনিমাল, মোশন ট্র্যাকিং, প্রিন্ট, এই ধরনের টেক্সট, এই ধরনের ওয়ার্ক স্পেস রয়েছে। এবং এখানে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করতে পারছেন, যেমনটা আসলে প্রিমিয়ার প্রোর ক্ষেত্রেও ছিল, লকড আনলক করে। এবং সেটা যেহেতু কাস্টমাইজ করার অপশন আছে, সেক্ষেত্রে রিসেট দেওয়ার অপশন আছে, সেক্ষেত্রে সেভ দেওয়ারও অপশন আছে, যেমনটা আসলে প্রিমিয়ার প্রোতে ছিল, একদম সেম হুবহু এই জায়গায় অপশনগুলো। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার ডিফল্ট রয়েছে, আপনি কিন্তু এখানেও এটার পুরো অ্যাক্সেসটা, কিছু অ্যাক্সেস পাচ্ছেন, কিছু অ্যাক্সেস এখানে, এবং বাকি অ্যাক্সেস এখানে ক্লিক করলে বাকি অ্যাক্সেস আসলে আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। ওকে, এখন আমি এটাকে ডিফল্ট অবস্থাতে রাখি, অথবা আমি এটাকে এডিটে নিয়ে যাই। যেহেতু আমি এডিট করার চিন্তা করছি, সেক্ষেত্রে আমি আসলে এটাকে, এডিট না, আমি এটাকে ইফেক্টসে নিয়ে আসি। যেহেতু আমি ইফেক্টস নিয়ে কাজ করব, তো এরকম আসলে আপনারাও চাইলে নিয়ে আসতে পারেন। এখানে আপনি সেই ওয়ার্ক স্পেসটা পাচ্ছেন। এই হচ্ছে মোটা দাগে জিনিসপত্র। এরপরে একটা গুরুত্বপূর্ণ টুল রয়েছে, এটা হোম বাটনে ক্লিক করলে এরকম আপনাকে হোমে নিয়ে আসবে। এর পাশে একটা খুবই গুরুত্বপূর্ণ টুল রয়েছে, সেই টুলটা হচ্ছে যেটা সিলেক্ট অবস্থাতে আছে। আপনি যদি দেখেন, এই যে এখন যেটা ডিসিলেক্ট অবস্থাতে আছে, আমার মাউসের কার্সর যেটার উপরে রয়েছে, এই টুলটাকে বলা হয় সিলেকশন টুল। অর্থাৎ এই টুলটার সাহায্যে আপনার সব কিছুকে সিলেক্ট করতে হবে, আপনি কোন জিনিস সিলেক্ট করছেন, কোন জিনিস সিলেক্ট করছেন না, সব জিনিসপত্র আসলে এখানে শো করবে। এবং এর পাশে যদি দেখেন, আপনি হ্যান্ড টুল রয়েছে, অর্থাৎ এটাকে মুভ করার জন্য হাত থেকে এটাকে জুম ইন জুম আউট করা থাকলে, যদি অনেক জুম আউট করা থাকলে এভাবে মুভ করার জন্য হ্যান্ড টুলটা কাজ করবে। এরপরে আসলে জুম ইন জুম আউটের টুল রয়েছে, এটার জুম ইন হচ্ছে। এবং আপনি যদি দেখেন, আমি যদি শিফট অথবা আপনার কিবোর্ডের যদি আপনি কন্ট্রোল মাইনাস প্রেস করেন, সেক্ষেত্রে এটাকে জুম আউট হবে। সো এভাবে আসলে আপনি এদিক টান দিলে জুম ইন হবে, এরকম টান দিলে এটা জুম ইন জুম আউটের কাজগুলো করবে। এটা জুম ইন, এবং এটার উপরে আপনি সিলেক্ট করলেন, ডিলিট করে দিলেন। এরপরে যদি আপনি দেখেন, এরপরে আসলে আমাদের রয়েছে কি, এরপরে আসলে আমাদের রয়েছে অ্যাঙ্কর পয়েন্ট সিলেকশন টুল, এই বক্সের মতো। অর্থাৎ আমাদের যে অ্যাঙ্কর পয়েন্টটা, যেহেতু যেই জিনিসপত্রগুলো আমি বলছি এখন, এই জিনিসপত্রগুলো বলছি আসলে আমাদের প্রিমিয়ার প্রোর আদলে, প্রিমিয়ার প্রোতে যেই জিনিসপত্রগুলো ছিল এবং এখানে যেই জিনিসপত্রগুলো কোয়াইট সিমিলার আছে, সেই জিনিসপত্র সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছি, যাতে আপনাদের এই জিনিসপত্রগুলো বুঝতে সুবিধা হয় এবং আপনারা এই জিনিসপত্রগুলো সম্পর্কে খুব ভালোভাবে জানতে পারেন। সো এখানে আপনি অ্যাঙ্কর পয়েন্ট ঠিক করার জন্য একটা টুল পাচ্ছেন। এরপরে আসলে এখানে কিছু ভেক্টরের প্রিসেট পাচ্ছেন, ক্লিক করে ধরলেও আপনি দেখবেন আসলে ইলিপ টুল, পলিগানো টুল, এই ধরনের আসলে রাউন্ড টুল রয়েছে, এই ধরনের টুল আসলে পাচ্ছেন। অর্থাৎ এগুলো আপনার অটো প্রিসেট। তারপর একটা পেন টুল পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন পেন টুলের আন্ডারে আসলে বেশ কিছু টুল রয়েছে, যেমনটা ছিল না। আপনাকে এটা দেখতে হলে সর্বদা ক্লিক করে ধরবেন, ততক্ষণই দেখা যাবে। অ্যাড টেক্সট অ্যাড টুল রয়েছে, ডিলেট টুল রয়েছে, ডিলেটের মতো পেন টুল, তারপরে হচ্ছে কার্ভেন্ট, তারপরে আসলে মার্কস ফেদার টুল, এগুলো সামনে লাগবে। আমরা পেন টুলের কাজ প্রিমিয়ার প্রোতে দেখেছি, আপাতত পেন টুলের দিকেই থাকি। তারপরে আসলে এখানে টেক্সট টুলের কাজ দেখেছি, এখানেও দুটো সিমিলার টেক্সট টুলই রয়েছে। এবং তারপরে আসলে যদি আপনি দেখেন, এরপরে আসলে পেইন্ট ব্রাশ টুল রয়েছে, এরপর ক্লোন টুল, এরপরে আসলে ইরেজার টুল, এরপরে আসলে এখানে আরও কিছু রয়েছে পয়েন্টার টুল, এই জিনিসপত্রগুলো আসলে এখানে রয়েছে। এরপরে আসলে আমাদের এখানে আমরা আরও বেশ কিছু জিনিসপত্র দেখতে পাই, অর্থাৎ বিভিন্ন জিনিস ইনেবল ডিসেবল। এখানে গ্রাফ, এই পাশে যদি আমরা দেখি, এই পাশে প্রিন্ট রয়েছে, কালার, ইফেক্ট নিচের দিকে, এখানে অনেক অপশন রয়েছে। আমরা সব অপশনের দিকে আস্তে আস্তে যাব। আমরা একটা মোটা দাগে নর্মাল ধারণা নেওয়ার চেষ্টা করেছি। এবং আপনি যদি উপর দিকটাতে দেখেন,
উপর দিকটাতে ইফেক্টস কন্ট্রোল চলে এসছে এবং এখানে প্রজেক্ট রয়েছে, আমরা যে প্রজেক্ট নিয়ে কাজ করেছি। আমি যদি এটাকে কেটে দিই তাহলে আপনার ইফেক্ট কন্ট্রোল কোত্থেকে খুঁজে পাবেন, এই যে উইন্ডোতে গিয়ে আসলে আমরা অ্যাজ ইউজুয়াল যেমনটা জানি সেই জায়গাটি থেকে আসলে আমাদেরকে ইফেক্ট কন্ট্রোল খুঁজে বের করতে হবে। এটা আসলে বেসিক জিনিসপত্র যেমনটা আমরা পূর্বেও জেনেছি ওইভাবে করেই আসলে আমাদেরকে খুঁজে নিয়ে আসতে হবে। আমি এটাকে কেটে দিলাম। ধরুন আপনি এটার সাহায্যে কোনো একটা টেক্সট ইফেক্ট তৈরি করবেন, আপনি আফটার ইফেক্টের সাহায্যে সুন্দর কিছু টেক্সট ইফেক্ট আপনি তৈরি করতে চাচ্ছেন। ধরুন খুব সহজেই একটা টাইপরাইটার ইফেক্ট তৈরি করবেন, তো সেটা আসলে কিভাবে করবেন, এর জন্য আপনাকে এই টেক্সট টুলটা নিতে হবে। নেয়ার পরে এখানে আসলে ক্লিক করতে হবে এবং এই জায়গাটিতে আপনাকে কিছু টেক্সট লিখতে হবে। ধরুন আমি কিছু টেক্সট আসলে এই জায়গাটিতে লিখি। জাস্ট আ সেকেন্ড, আমি আসলে আমার অভ্রটা ওপেন করে নিই। অভ্র ছাড়া তো আসলে আমরা পসিবল না বাংলায় টেক্সটটা লিখা। আমি ধরুন অভ্রটা ওপেন করে নিলাম, তারপরে আমার এখনও লেখা উঠছে না, এবার লেখা শুরু হয়েছে। আমি জাস্ট লিখলাম এই যে ওকে, আমরা এই জায়গাটিতে একটা টেক্সট লিখে ফেলেছি, কিন্তু আপনি যদি দেখেন যে এই জায়গাটিতে আসলে এটার যে একারটা, এই যে আমরা একটা টেক্সট এই জায়গাটিতে আসলে লিখলাম। সো এটার ফন্টটা চেঞ্জ করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে টেক্সটের উপরে সে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পরে আসলে এখান থেকে এই যে ক্যারেক্টার চলে আসবে। ক্যারেক্টার যদি আপনার এখানে আপনি এরকম না দেখতে পান এই জায়গাটিতে, অর্থাৎ আমি এখানে সব কিছু ক্লোজ করে দিই, আপনারাও ক্লোজ করে দিয়ে নিয়েন প্রয়োজনে। এই সব কিছু ক্লোজ, শুধুমাত্র ইফেক্টস প্রিসেট রয়েছে। সেই ক্ষেত্রে আপনি উইন্ডোতে যাবেন এবং উইন্ডোতে দেখবেন ক্যারেক্টার কই, এই যে ক্যারেক্টারটা কিন্তু এখানে চলে এসছে। আমি এটা এক্সপ্যান্ড করে নিলাম এবং এই ক্যারেক্টারটাকে, আমার এটাও আপাতত প্রয়োজন নেই। এই যে ক্যারেক্টার, আপনি এখান থেকে ডাবল ক্লিক করে সিলেক্ট করার পরে এই এক্সপ্যান্ডে ক্লিক করলে আপনি এখানে আসলে বিভিন্ন ধরনের আপনার ডিভাইসে যেই ফন্ট থাকবে সেই ফন্টটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। এখন এটাকে মিডল অ্যালাইনমেন্ট করার জন্য আপনাকে এখান থেকে অ্যালাইন যেটা সেটা নিয়ে আসতে হবে। এরকমভাবে করে আসলে এটাকে আপনার অ্যালাইনমেন্ট করতে হবে, যেই পাশে আপনি অ্যালাইনমেন্ট করতে চাচ্ছেন সেখানে অ্যালাইনমেন্ট করে নিতে হবে। এরপরে আপনার লেখা যদি 2 লাইনে হয়, অর্থাৎ এই লাইনটাকে আমি কপি করে আরও এখানে নিচের দিকে ইন্টারচাপ দিয়ে নিচে আসলাম, এখানে 4-5টা লাইন দিলাম। সো এই লেখাগুলোকে আপনার পরিবর্তন করতে চাইলে যে গ্রাফ রয়েছে এই গ্রাফটার এই পাশে দিক থেকে শুরু করতে যাচ্ছেন মিডলে, যেমনটা প্রিমিয়ার প্রোতে আসলে আমরা দেখি। আপনার যদি এখানে গ্রাফ না আসে, আমি এটাকে কেটে দিই, সেই ক্ষেত্রে ধরুন আপনার এখানে এরকম গ্রাফ নেই, সেই ক্ষেত্রে সিম্পলি উইন্ডোতে গিয়ে আসলে আপনাকে এই জিনিসটাও খুঁজে বের করতে হবে। সরি, প্যারাগ্রাফটাকে খুঁজে বের করতে হবে। আমি বারবার গ্রাফ পড়ছিলাম, যাই হোক। তারপর আবার সিলেকশন টুল নিয়ে এটাকে মুভ করা যাবে। এই যে আমি বলছিলাম মিডল অ্যালাইনমেন্ট টুল, অর্থাৎ অ্যাঙ্কর পয়েন্ট, এই যে এটার অ্যাঙ্কর পয়েন্ট আমি মিডলে সেট করলাম, এই টুলটা সিলেক্ট করে সিলেকশন টুলে আবার ফেরত গেলাম। এখন আসলে আপনি দেখতে পাচ্ছেন এটা টেক্সট আকারে আপনার টাইম লাইনে রয়েছে, অর্থাৎ লেয়ারটিতে রয়েছে। এই লেয়ারগুলো উপর নিচে কাজ করে। আপনার এখন দরকার এটার উপর একটা ইফেক্টস দেয়া, এর জন্য আপনি এখানে যান ইফেক্টস অ্যান্ড প্রিসেট থেকে যে কোনো একটা ইফেক্টস, আসলে এটাকে চাইলে আপনি এভাবে এক্সপ্যান্ডও করে নিতে পারবেন। ইফেক্টস অ্যান্ড প্রিসেট থেকে ধরুন আমি টাইপরাইটারের মতো টেক্সট চাচ্ছি, সেই ক্ষেত্রে আমি এটাকে টাইপরাইটার লিখব, টিওআইপি। এই যে টিওআইপি লেখার সঙ্গে সঙ্গে কিন্তু টাইপরাইটার ইফেক্টস চলে এসছে। আমি এটার উপরে অ্যাপ্লাই করে দিলে আপনি দেখবেন কিন্তু এটা একটা, আমি যদি এটাকে প্লে করি, জাস্ট আ সেকেন্ড, এই যে এটা একটা কিন্তু টাইপরাইটার ইফেক্টে পরিণত হয়েছে, অর্থাৎ এটা টাইপরাইটারের মতো করে আচরণ করছে। অর্থাৎ আমি যদি আবার প্লে করি তাহলে পুরো বিষয়টা আপনি আবার ভালোভাবে বুঝতে পারবেন। এই যে পুরো টাইপরাইটারের মতোই লেখাগুলো আসছে। এই ধরনের সহজ সহজ ইফেক্ট আসলে এখান থেকে আপনি তৈরি করতে পারবেন। আরও জিনিসপত্র আমি জাস্ট এক্সাম্পল হিসেবে দেখালাম। এটার আবার এখানে এক্সপ্যান্ড করা যায়, এখানে টেক্সট রয়েছে এবং এখানে এনিমেটার মধ্যে গিয়ে যে কি ফ্রেম, এই কি ফ্রেমগুলো নিয়ে আসলে আপনি কাজ করতে পারবেন। এর শর্টকাট রয়েছে, এই যে শর্টকাট, এটাকে আপনি অনেক লম্বা সময় ধরে টাইপরাইটারটা রাখতে পারেন। যেহেতু আমার টাইম লাইনটা 10 মিনিটের, তাই অনেক বড় টাইম লাইন, 10 মিনিট ধরেও শুধুমাত্র এই লেখাটি আসবে, এরকমটাও আসলে আপনি তৈরি করতে পারেন। এটার কালার চেঞ্জ করতে গেলে ডাবল ক্লিক করে এই যে কালার, ফিল কালার, এখান থেকে যে কোনো একটা কালার আসলে এটার উপরে আপনি অ্যাপ্লাই করে দিতে পারেন। এ হচ্ছে বেসিক জিনিসপত্র। এটার উপরে আপনি চাইলে একটু গ্লো অ্যাড করতে চাইলে এটার উপরে এখান থেকে গ্লো ইফেক্ট রয়েছে, ইয়েলো গ্লো লিখে সার্চ করলে এই যে গ্লো, শুধুমাত্র গ্লো ইফেক্ট, এটা অ্যাপ্লাই করে দিলে দেখবেন টেক্সট একটু গ্লো
হয়ে গিয়েছে, আপনি এটার গ্লো রেডিয়াসটাকে ইফেক্ট কন্ট্রোলের রেডিয়াস বাড়িয়ে আসলে এটার যে গ্লোর যে ভ্যালু অর্থাৎ গ্লোটাকে আরও একটু বাড়িয়ে দিতে পারেন। এই ধরনের কাজগুলো কিন্তু আপনি খুব সহজেই এই সফটওয়্যারটির সাহায্যে করে ফেলতে পারছেন, অর্থাৎ টেক্সট বা টাইপ করার থেকে শুরু করে এই ধরনের টুকটাক যেই জিনিসপত্রগুলো রয়েছে সেই জিনিসপত্রগুলো কিন্তু আপনি খুব সংক্ষেপে এই সফটওয়্যারটির সাহায্যে করে ফেলতে পারছেন। আমরা যেহেতু সফটওয়্যারটির বেসিক পরিচিত সম্পর্কে জানছি এবং সফটওয়্যারটির একটু হার্ড সফটওয়্যার হিসাবেই ধরা হয়, সেই ক্ষেত্রে আসলে আপনাদের যাদের এই সফটওয়্যার নিয়ে যে ধরনের প্রশ্ন থাকবে প্রশ্নগুলো আপনারা করবেন, কোনো সমস্যা নেই। ধরুন আমি এখানে তো কোনো ফুটেজ আনছি না, আমি ধরুন নিউ থেকে একটা সলিড নিলাম। প্রশ্নগুলো শেষে করবেন, আপনি প্রশ্নগুলো জমিয়ে রাখুন। আমি একটা ইয়েলো কালার একটা সলিড নিলাম, একটা ইয়েলো দেখতে পাচ্ছেন। আমি এখন এখানে আর একটা ধরুন রেড কালারের সলিড নিলাম, আমি এটাকে রেড কালারের সলিড হিসেবে নিলাম। এখন কিন্তু দেখতে পাচ্ছেন আপনি রেড সলিড, কারণ ইয়েলোটা নিচে চলে গিয়েছে, উপরে দিলে ইয়েলোটা উপরে আসে। এইভাবে করে লেয়ারগুলো কাজ করে। আপনি এটা যেমন প্রিমিয়ার প্রোতে একটা লেয়ার সহজেই কাট দিতে পারতেন, এটা কাট দেওয়ার জন্য আপনাকে স্প্লিট করতে হবে। স্প্লিটটা করতে হবে এডিটে গিয়ে এই যে স্প্লিট লেয়ারে যদি আপনি ক্লিক করেন দেখবেন দুটো লেয়ার আলাদা হয়ে গিয়েছে এবং এখানে আরেকটা লেয়ারে কিন্তু কপি হয়ে গিয়েছে। আপনি এই পাশে আসলে এই যে উপরের রেড এবং এই পাশে যদি আসেন এখানে অন্য আর একটা কালার আপনি কিন্তু এই মুহূর্তে এই যে দেখতে পান, অর্থাৎ ইউলো লেয়ারটা আপনি এই যে রেড এবং তার পরের লেয়ারে ইউলো আছে। যেহেতু এখানে লেয়ার নেই, এটাকে আমি রেডটাকে এখানে নিয়ে এসেছি, এখানে আবার রেড দেখতে পাচ্ছেন। সো এটাকে কাট দেওয়ার সুযোগ নেই, এই লেয়ারগুলোকে স্প্লিট করতে হয় এবং স্প্লিট করলে আর একটা লেয়ারে আসলে রূপান্তরিত হয়। সেটা হচ্ছে এই ফাইল থেকে এডিট থেকে আসলে এখান থেকে আপনি স্প্লিট করতে পারেন। আবার চাইলে কন্ট্রোল, আপনি যে লেয়ারটাকে কেটে দিতে চাচ্ছেন সেটা সিলেক্ট করে কন্ট্রোল শিফট ডি যদি ক্লিক করেন এভাবে স্প্লিট হয়ে যাবে এবং তারপরে আপনি চাইলে পুরো অপ্রয়োজনীয় লেয়ারগুলো এখানে সিলেক্ট করে সিম্পলি কিবোর্ডের ডিলেটে প্রেস করলে আসলে আপনার ডিলেট হয়ে যাবে। এখানে আর একটা জিনিস আসলে রয়েছে এডিটের মধ্যে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কিবোর্ড শর্টকাট। অর্থাৎ এই কিবোর্ডটাকে আপনি এই যে কিবোর্ড শর্টকাটটাকে আপনি সিলেক্ট করে নিতে পারেন যে কোন কীর সাহায্যে আসলে কি করতে যাচ্ছেন। যেমনটা আসলে আমরা প্রিমিয়ার প্রোতে দেখেছি, এখানে কিছু প্রিসেট দেয়া থাকে, আপনি সেই প্রিসেট অনুযায়ী আপনার নিজের মতো করে কোন অপশনে কি চাচ্ছেন সেটা প্রিমিয়ার প্রোর মতো করেই সিমিলার ওয়েতে আপনি এখানে অ্যাড করে নিতে পারেন, যেমনটা আসলে আমরা প্রিমিয়ার প্রোর ক্ষেত্রে দেখেছিলাম। এইভাবে করে আসলে আপনি এই শর্টকাটগুলো অ্যাড করতে পারবেন। এখানে আপনি এরকম লেয়ারগুলো অ্যাড করতে পারছেন। এখানে আপনি যদি কোনো ভিডিওকে ইনপুট দিতে চান, অর্থাৎ আপনি কোনো ভিডিও বা কোনো ছবি বা যে কোনো কিছু আসলে আপনি চাচ্ছেন যে এই জায়গাটিতে এই মুহূর্তে আপনি ইনপুট দিবেন, সেই ক্ষেত্রে আসলে আপনি কি করবেন, ধরুন আমি একটা সিম্পল ভিডিও এই জায়গাটিতে আসলে ওপেন করব, অর্থাৎ একটা সিম্পল ভিডিও নিয়ে আসবো। সেই ক্ষেত্রে আসলে আমি এটাকে কি করব, এখানে আমি ধরুন আসলে আমাদের পিক্সেলস ওয়েবসাইটে গেলাম, এখানে হচ্ছে ভিডিও অপশনে যাওয়ার পর একটা ভিডিও ধরুন ডাউনলোড করে নিই। আমার মেইলটা দেওয়ার দরকার নেই, ধরুন আমি হচ্ছে বাংলাদেশ লিখে সার্চ করি, এরকম একটা বাংলাদেশি ফুটেজ আসলে এখান থেকে আমি ফ্রিতে ডাউনলোড করে ধরুন নিয়ে নিই। আমার এটা দরকার নেই, এটা ডাউনলোড হওয়া শুরু হয়ে গিয়েছে এবং আমার কিন্তু ফুটেজটা অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে। আমি যদি এখন এটাকে একটু নিয়ে আসার চেষ্টা করি, অর্থাৎ আমি ফুটেজটাকে এই জায়গাটিতে নিয়ে আসি, সেক্ষেত্রে আমার ফুটেজটা ডাউনলোডের মধ্যে রয়েছে। এই যে ফুটেজ, জাস্ট সেকেন্ড, আমি ফুটেজটা একটু ডেস্কটপের উপরে নিয়ে আসি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়, অর্থাৎ আপনারা বুঝতে পারেন। এই যে ফুটেজটা ডাউনলোড হয়ে গিয়েছে, এটা ইনপুট করার জন্য সিম্পলি আপনি এখান থেকে সিলেক্ট করে এখানে ড্র্যাগ করলেই কিন্তু এখানে অটোমেটিক এই ফুটেজটা ইনপুট হয়ে যাবে এবং ফুটেজটার সাইজ ছোট, সেই ক্ষেত্রে আপনি এটা অল্প দেখতে পাচ্ছেন এবং আপনার যে সিকোয়েন্স সেই সিকোয়েন্সের মতো করেও নেই এবং এটা তো জুম করা ঠিকঠাকই আছে। সেই ক্ষেত্রে আসলে আপনাকে সিকোয়েন্সের সঙ্গে হয় ওকে জুম করে পরিবর্তন করে দিতে হবে, অথবা আপনার যে কম্পোজিশন সেটিংস থেকে এই সেটিংসটা আসলে পরিবর্তন করে দিতে হবে। এখন এখানে দেখছেন খুবই ছোট, প্রিমিয়ার প্রোর মতো চাইলে এই সিকোয়েন্সটাকে আপনি জুম করতে পারছেন। সেটা কিভাবে, এই যেই জুম ইনের যেই জুম ইনের যেই স্ক্রল হুইলটা আছে, এটা সামনের দিকে স্ক্রল করলে জুম ইন হবে এবং এটা পিছনের দিকে স্ক্রল করলে জুম আউট হবে। এইভাবে আসলে আপনি এটাকে কাস্টমাইজ করে জুম ইন জুম আউট করে নিতে পারছেন এবং এটাকে যদি আপনি পুরো স্ক্রিনে জুম করে দিতে চান, সেই ক্ষেত্রে কোনো একটা যেই ফুটেজটাকে করতে চাচ্ছেন সেই ফুটেজটাকে আপনি সিলেক্ট করুন, করার পরে আসলে আপনি এই যে এক্সপ্যান্ড অপশনে ক্লিক করলে দেখবেন ট্রান্সফর্ম রয়েছে। এই ট্রান্সফর্মের মধ্যে এটাকে আসলে আপনি ইফেক্ট কন্ট্রোলে পাবেন না, যেমনটা আমরা মোশনের আন্ডারে
পেয়েছিলাম প্রিমিয়ার প্রোতে, এই জায়গাটিতে আসলে আপনি মোশনের আন্ডারে পাবেন না, আপনি পাবেন আসলে কিসের আন্ডারে, এই যে আপনার যে লেয়ারগুলো থাকবে সেই লেয়ারের যে এক্সপ্যান্ড অপশনে ক্লিক করুন, তারপর ট্রান্সফরমেশনে ক্লিক করলে দেখবেন এখানে অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে। অ্যাঙ্কর পয়েন্ট অর্থাৎ এই যে পয়েন্টটা, এইখান থেকে আমরা যেটাকে আসলে এই টুলের সাহায্যে যে পয়েন্টটাকে ধরতে পারি সেই অ্যাঙ্কর পয়েন্টই রয়েছে। এবং এরপরে আসলে এটার স্কেলটা জুম করে দিলে আপনি এটাকে জুম করতে পারছেন। জাস্ট এখানে এই জিনিসপত্রগুলো এই যে ট্রান্সফরমেশনের মধ্যে পাবেন, আর বাদ বাকি জিনিসপত্রগুলো সেমই রয়েছে, শুধুমাত্র আপনি এখানে অপাসিটি থেকে শুরু করে রোটেশন, পজিশন, অ্যাঙ্কর পয়েন্ট সবগুলো আপনি সেম পাচ্ছেন। যেহেতু এটার অডিও আছে, অডিওর ফাইলটাও শো করে প্রিমিয়ার প্রোতে ইফেক্ট কন্ট্রোলে, এটাই এখানে শো করছে। জাস্ট এতটুকুই। তবে এখানে আপনি একটা জিনিস পাচ্ছেন না, সেটা হচ্ছে এটার যে ব্লেন্ডিং অপশন বা মুড, সেই মুডগুলো আসলে আপনি পাচ্ছেন না। সেইটা দেখার জন্য দেখবেন যেই ফুটেজটা রয়েছে আপনার, সেই ফুটেজের সামনেই রয়েছে নর্মাল লেখা, অর্থাৎ মুড লেখা থাকবে এরকম এই উপরে, এবং তার নিচে নর্মাল থাকবে। এখান থেকে আপনি এটার ব্লেন্ডিং অপশনগুলো চেঞ্জ করে দিতে পারবেন। যেহেতু ফুটেজ নেই অন্য কোনো, তাই আসলে আমি চেঞ্জ করতে পারছি না। আমি যদি একটু অন্য একটা ফুটেজ এখানে আসলে ডাউনলোড করি, তাহলে আপনাদেরকে একটু বুঝতে সুবিধা হবে। আমি ধরুন এই ফুটেজটাকেই ডাউনলোড করে নেই। আমার এই ফুটেজটাও ডাউনলোড হচ্ছে এবং ডাউনলোড হওয়া প্রসেসটি কিন্তু ও সম্পন্ন করে ফেলেছে। ওকে, আমি এখন এটাকে একটু মিনিমাইজ করে দেই। আমি এই ফুটেজটাকেও এখানে নর্মালি নিয়ে আসি, যেমনটা করে আসলে আমরা আনলাম প্রিভিয়াস ফুটেজটাকে। এই যে ফুটেজটা, আমি এই ফুটেজটাকে সিম্পলি ড্র্যাগ করে নিয়ে আসলাম। এখানে আর একটা ফুটেজ চলে এসছে, এটার লেন্থটা একটু বড়। এটার ব্লেন্ডিং অপশন থেকে যদি আমি এখন ওভারলে করে দিই, আমার কিন্তু দুটো ফুটেজ একসঙ্গে আসলে ব্লেন্ড হয়ে গিয়েছে, এরকম একটা ভাইব আমি দেখতে পাচ্ছি এই জায়গাটিতে। এভাবে করে ব্লেন্ডিং, যদি আপনাদের ব্লেন্ডিং না থাকে, ব্লেন্ডিংয়ের যে অপশন, সেই ক্ষেত্রে এই উপরের যে একটা বার রয়েছে যেখানে আসলে আপনি নাম দেখতে পাচ্ছেন, সোর্স নেম, মুড, তারপরে প্রিসেট লিঙ্ক, এখানে একটা রাইট ক্লিক করবেন মাউসের, এখানে যেই এক্সপ্যান্ড অপশন আসবে, এখানে দেখবেন আপনার যে মুডে যে টিক দেওয়া আছে কিনা, মুডে টিক নেওয়া দেওয়া থাকলে এরকম মুড থাকবে না। আর এখানে ক্লিক করে তারপরে আসলে এই যে মুডটাকে যদি সিলেক্ট করে দেন, তাহলে আপনার আবার মুড অপশনটি চলে আসবে। এইভাবে করে আসলে আপনি এখানে প্রিমিয়ার প্রোর মতো এখানে এই কন্ট্রোলগুলো পাচ্ছেন। এবং এখানে দেখতে পাচ্ছেন একটা সার্চ অপশন। এখানে যদি আপনার অনেক ফুটেজ থাকে, সেই ক্ষেত্রে আসলে আপনি এখান থেকে সেই ফুটেজটার নাম নিয়ে, এক্স্যাক্ট নাম নিয়ে সার্চ করলে সেই ফুটেজটা আপনার সামনে চলে আসবে। এখন আসলে এখানে এই যে টুলগুলো রয়েছে, প্রথমে আমি পেন টুলের দিকে যদি যাই, পেন টুলে সিলেক্ট করলে এরকম একটা পেনের মতো অপশন আসে, এবং এই পেনের মতো অপশনের সাহায্যে আসলে আপনি কী কী করতে পারছেন, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা অন্য সফটওয়্যারগুলোর ক্ষেত্রে যেমনটা দেখেছিলাম, এখানে যদি আপনি এটা সিলেক্ট করা না থাকে এবং যদি কিছু আঁকার চেষ্টা করেন, দেখবেন শার্প লেয়ার নামে একটা আলাদা লেয়ার তৈরি হয়েছে, এবং এখানে আসলে এরকম আপনি একটা কোনো একটা ফিল আঁকতে পারছেন, অর্থাৎ স্ট্রোক কোনো একটা ফাইল আপনার এখানে তৈরি হচ্ছে। এটার কালারটা একদম সিমিলার রয়েছে, যার কারণে আসলে আপনি এটার কালারটা বুঝতে পারছেন না। আপনি এটার কালারটাকে পরিবর্তন করে দিই, ধরুন আমি এটাকে এখানে মিডিলে নিয়ে আসি। ওকে, এটার কালার পরিবর্তন করার জন্য এই যে এক্সপ্যান্ডে যাবেন, তারপরে কন্ট্রাস্টে গেলে এখানে দেখবেন যে কন্ট্রাস্টটা এক্সপ্যান্ড করলে দেখবেন শার্প অন আছে। এটাকে যদি আপনি এক্সপ্যান্ড করেন, তাহলে আসলে এখানে পাত দেখবেন, সেই পাতের আন্ডারে ফিল অন আছে। যেহেতু আপনি একটা ফিল এঁকেছেন, ফিল অনটাকে এক্সপ্যান্ড করলে এখানে আসলে কালারটা কি রয়েছে, হোয়াইট। এখানে আপনি ক্লিক করলে আপনি এখান থেকে এটার একটা ভিন্ন কালার দিয়ে দিতে পারছেন, অথবা এই ড্রপারটা নিয়েও একটা অন্য কালার সিলেক্ট করে এই জায়গাটিতে কিন্তু খুব সহজেই আপনি দিয়ে দিতে পারছেন। একটু কমপ্লিকেটেড মনে হতে পারে, বাট আপনি প্র্যাকটিস করলে আসলে এই কমপ্লিকেশনগুলো থাকবে না। সব এখানে আসলে আপনাকে এক্সপ্যান্ড করে করে করতে হবে। এই জায়গাটিতে এভাবে করে আপনি এই যে পেন টুলের সাহায্যে আঁকতে পারেন, এবং আঁকার পরে যদি আপনার হাতে পেন টুলটা থাকে, আপনি এটাকে কিন্তু এভাবে মুভ করে, এভাবে করে আসলে এটা রিসাইজ করে নিতে পারেন। এখানে আসলে অনেকগুলো পেন টুল দেখেছিলাম, যেমন মার্কস ফেদার, এই টুলটা যদি আপনার থাকে, এই যে মার্কসগুলো আপনি করেছেন, এটার যে ফেদারটা, সেই ফেদারটা আপনি পরিবর্তন করে নিতে পারছেন। আমরা এই ফেদারের দিকে একটু পরে যাব, যেহেতু একটু কমপ্লিকেটেড ইস্যু। এখন ওকে, আমি এটার সিলেক্টটা আমার অন্য লেয়ারে ছিল। এই মার্কস ফেদার আমাদের এখনই দেখার দরকার নেই, অর্থাৎ ফেদারটা কিভাবে কাজ করে আমি যদি তাও একবার সংক্ষেপে আপনাদেরকে দেখিয়ে দিই। ধরুন এখান থেকে ফেদারটা আমরা যেমনটা দেখেছিলাম, আমার পেন টুল তাই লেখা হয়ে গিয়েছে, আমি সিলেকশন টুলটি সিলেক্ট করে নিলাম। দেখুন এর পাশগুলো একদম শার্প রয়েছে। আপনি চাইলে এর পাশগুলোকে, আমার আর একটা তৈরি হয়ে গিয়ে, এটাকে রিলেট করতে হবে। এই যে পাশগুলো একদম শার্প রয়েছে, আপনি চাইলে এটা ফেদ করে দিতে পারেন, যেমনটা প্রিমিয়ার প্রোতে দেখেছিলাম। সেই ক্ষেত্রে এখান থেকে এই যে ফেদার টুল, অথবা আবার এক্সপ্যান্ড করুন, করার পরে আসলে এই যে কন্ট্রাস্ট, এটাকে এক্সপ্যান্ড করুন, শার্পেনিং, এবং এখানে দেখবেন আসলে পাত অন রয়েছে। পাত অনের আন্ডারে
এটাকে কি ফ্রেম অ্যানিমেশন করার ক্ষেত্রে কাজে লাগে। স্ট্রোক রয়েছে এবং স্ট্রোকের ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন কালার রয়েছে, স্ট্রোকের যেই কালার জিনিসপত্রগুলো রয়েছে। এবং ফিল অনে যদি আপনি আসেন, এখানেও আপনি দুই ধরনের কালার দেখতে পারবেন। এই স্ট্রোকটা হচ্ছে আপনার বাউন্ডারির যে বাইরের স্ট্রোক, সেই স্ট্রোক, এবং এই যে ফিলটা রয়েছে, এই ফিলের ক্ষেত্রে আসলে আপনার যেই ভিতরের যেই কালার, সেই কালারটি দেখায়। এবং তারপরে রয়েছে ট্রান্সফরমেশন, এবং ট্রান্সফরমেশনের আন্ডারে আসলে আপনি এখানে বেশ কিছু জিনিসপত্র পাচ্ছেন। তার মধ্যে একটা হচ্ছে কি, সে একটা আপনার যে ফেদারটা, অর্থাৎ সেই ফেদারটাকে নিয়ে আপনি কাজ করার সুযোগ কিন্তু এই জায়গাটিতে অটোমেটিক পেয়ে যাচ্ছেন। এগুলো একটু টাফ মনে হবে প্রথম দিকে, সেই টাফটাকে কাটিয়ে উঠবো আমরা প্রথম দিকের পরিচয় পর্ব শেষ করার পরে। আমি জাস্ট র্যান্ডমলি কিছু জিনিসপত্র দেখাচ্ছি, আপনারা যখন আমার কাছে জিজ্ঞেস করবেন বিস্তারিত, তারপরে আমি টুকটাক এই জিনিসপত্রগুলো দেখাবো। সফটওয়্যার রিলেটেড আপনাদের যে প্রশ্নগুলো থাকবে সেগুলো আপনারা করবেন, তখন আসলে আপনারা বেসিক ধারণা পেয়ে গেলে আমি তারপর এটার অ্যাডভান্স লেভেল থেকে শুরু করব। একটু ভিন্ন ধর্ম পন্থা অবলম্বন করে আসলে জিনিসটা শুরু করার চেষ্টা করেছি, একটু আউট অফ দ্য বক্স গিয়ে। এখন এখানে আপনি একটা জিনিস দেখবেন, এটার যে এখানে অ্যানিমেশন করার আসলে অপশন রয়েছে, অর্থাৎ এই যে ট্রান্সফরমেশনে গেলে কিন্তু এটার যে পজিশন একটা কি ফ্রেম প্রিমিয়ার প্রোর মতো, অর্থাৎ ডগল অ্যানিমেশন বা এটা কি ফ্রেম অ্যাড করতে পারছেন। এই যে কি ফ্রেম একটু সামনে আসলেন, এটার পজিশনটা চেঞ্জ করে দিলেন, তাহলে কিন্তু দেখবেন যে এটার পজিশনটা চেঞ্জ হচ্ছে। ভিডিও প্লে করলে দেখবেন এটার পজিশনটা চেঞ্জ হয়। এই ধরনের অ্যানিমেশন এখানে করা যায়। এটাকে আবার আসলে এখান থেকে যেই গ্রাফ, সেই গ্রাফ অনুযায়ী আসলে এটাকে নিয়ে কাজ করা যায়। এই যে দুটোকে ইজ শেষেরটাকে ইজ ইন এবং ইজ আউট দিয়ে দেওয়ার পরে যদি আমি গ্রাফটাকে ওপেন করি, সেক্ষেত্রে আসলে আমার কাছে একটা গ্রাফের কন্ট্রোল চলে আসে, এবং এইটাকে ওপেন করলে এই যে গ্রাফ কন্ট্রোল, আমি এখান থেকে আসলে এটাকে এভাবে মুভ করে কাজ করতে পারি। সো এটা যদি দেখেন, এই অ্যানিমেশনটা এখন আরেকটু স্মুথ আছে, প্রথমে একটু স্লো গিয়ে তারপরে শেষের দিকটাতে একদম আরও স্লো চলে গেল। এই ধরনের স্মুথনেস আপনি আসলে অ্যানিমেশনে নিয়ে আসতে পারবেন খুব সহজেই আপনার কি ফ্রেম ব্যবহার করে। আমি কি ফ্রেমগুলোকে ডিলিট করে দিলাম। এখন এই যে শার্পেনিং, আমার এখানে আরও একটা জিনিস কাজ করে। ধরুন যখন আপনার ফুটেজ সিলেক্ট করা থাকবে, তখন আসলে আপনি যদি পেন টুল নিয়ে কিছু আঁকেন, সেই ক্ষেত্রে সেই যে জিনিসটা আপনি তৈরি করলেন, সেই জিনিসটা তৈরি হবে না, আপনার ফুটেজটা কেটে যাবে। আপনি তখন এটাকে যত এক্সপ্যান্ড করবেন, তত আসলে ফুটেজটা বেরিয়ে আসবে। আপনি যত এক্সপ্যান্ড করবেন তত। আর যখন পেন টুল সিলেক্ট করা থাকবে, আপনি চাইলে এরকম ছোট ছোট কি আসলে অ্যাড করতে পারছেন, এবং সেই কিগুলোকে অ্যাড করতে পেরে আসলে সেটা নিয়েও আপনি কাজ করতে পারেন খুব সহজেই। কোনো ইস্যু কিন্তু আপনার নেই। এইভাবে করে আসলে আপনি আপনার মতো করে এই জিনিসপত্র নিয়ে কাজ করতে পারেন। আপনি যেভাবে করে যেই পরিবর্তন চান, ধরুন কোনো ফুটেজ কেটে উপরে আর একটা ফুটেজের সঙ্গে আসলে ওভারল্যাপ করে দিতে যাচ্ছেন খুব সুন্দরভাবে, যেহেতু এটায় চমৎকার কিছু অ্যানিমেশন করা যায়, সো সেভাবে করে আসলে করা যায়। কম্পোজিটিং সফটওয়্যারের ক্ষেত্রে সব কিছুই আপনি খুব ভালো অপশন পাবেন। এবং এটারও যদি আপনার ফেদারটাকে বাড়াতে হয়, তাহলে এই যে মাস্কের মধ্যে যাবেন, মাস্কের মধ্যে যাওয়ার পরে দেখবেন মাস্ক অন, যেহেতু একটা মাস্ক করেছেন, এই যে মাস্ক ফেদারটা আপনি বাড়িয়ে দিলে এই যে এটার কিন্তু ফেদারটা বাড়বে। তারপরে আসলে এটার অপাসিটি নিয়ে আপনি কাজ করতে পারছেন। এই ধরনের জিনিসপত্র আপনি কিন্তু করতে পারছেন। দেখতে পাচ্ছেন ব্ল্যাকের মধ্যে শুধু পতাকাটা নড়ছে, এবং এখন কিন্তু স্ট্রিট লাইন নেই। আমি যদি ফেদারগুলোকে রিসেট দিয়ে দেই, অর্থাৎ পূর্বের অবস্থাতে নিয়ে যাই, একদম 0 দিয়ে দেই ভ্যালু, তাহলে কিন্তু দেখছেন এটা কিন্তু এখন একদম স্ট্রেট অবস্থাতে আছে, শার্প দেখাচ্ছে কর্নারগুলো। এবং এটাকে বাড়িয়ে দিলে এটার যে কর্নার, সেই কর্নারগুলো আসলে তখন আর বেড়ে যাচ্ছে না, অর্থাৎ তখন এটা কিন্তু কমে যাচ্ছে। সো এইভাবে করে আসলে আপনি আপনার মতো করে পরিবর্তন করতে পারেন। এবং এটার একটা চমৎকার দিক হচ্ছে, আপনি যেই পরিবর্তনগুলো আনেন, এখানে অ্যালাইনমেন্টে গিয়ে আসলে সেই জিনিসপত্রগুলো অটোমেটিক অ্যালাইনমেন্ট করতে পারছেন, যেটা আসলে প্রিমিয়ার প্রোতে খুব সহজে পারছেন না। এখানে আসলে অনেক পয়েন্টার টুল রয়েছে, আপনি কোনো পয়েন্টগুলোকে পয়েন্ট করে সেই পয়েন্টটাকে সেখানে রেখে অন্য পয়েন্টটাকে কীভাবে মুভ করতে পারেন। এই যে কি সুন্দর করে মুভ করা যাচ্ছে, এই ফুটেজগুলোকে আসলে এই যে বাঁকা করে ফেলা যায়। এখানে আসলে অনেক অপশন রয়েছে। আপনারা যখন কাজ করবেন, আপনি দেখবেন এখন আপনার ফুটেজটা কিন্তু ভিন্ন আকারে আসলে মুভ করছে। এই ধরনের অপশন এখানে আপনি হিউজ পাবেন, এবং এই অপশনগুলো নিয়ে আপনাকে প্রত্যেকটা কাজ করতে হবে। যখন আপনি এই অপশনগুলো নিয়ে কাজ করবেন, ধীরে ধীরে সফটওয়্যার পরিচিত পর্ব শেষ করার পরে, তখন আসলে আপনি অনেক জিনিসপত্র সফটওয়্যারটি সম্পর্কে জানতে পারবেন। এখানে আমি এই যে মাস্কটাকে যদি ডিলিট করতে চাই, তাহলে এই মাস্কের উপরে আসবো, এই মাস্ক অনটাকে সিলেক্ট করে জাস্ট ডিলিটে ক্লিক করলে আমার ফুটেজটা কিন্তু আগের অবস্থানে ফিরে আসবে। যেহেতু এটার উপরে আমি পয়েন্টার অ্যাড করেছি, সেক্ষেত্রে আসলে এটা কেটে গিয়ে পয়েন্টারটা থেকে গিয়েছে। সো আমি এটাকে একটু ব্যাক স্পেস দিয়ে নিই, অর্থাৎ আমি পয়েন্টারটাকে না দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এটাকে পিছনের দিকে নিয়ে যাব। ওকে, আমি এটাকে ডিলিট করে দিলাম।
এভাবে করে আসলে আপনার জিনিসপত্রগুলোকে আপনি এডিট করে নেবেন, এবং এটার যেই ব্যাকে যাওয়ার এবং সামনে পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার এবং তার আগে যেখানে ছিলেন সেগুলো আসলে করাটা খুব সহজ। এখানে পয়েন্টার নেওয়ার সঙ্গে সঙ্গে, বিভিন্ন জিনিসপত্র নেওয়ার সঙ্গে সঙ্গে, ক্লোন টুল নেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার ইফেক্ট কন্ট্রোলে এক একটা করে ইফেক্ট আসলে এই জায়গাটিতে অ্যাড হওয়া শুরু হয়ে গিয়েছে। আপনি কিন্তু এখানে এই যে ফুটেজটিতে মিউজিক রয়েছে সেই মিউজিকটার কোনো ভিজুয়ালাইজেশন দেখতে পাচ্ছেন না। সেই মিউজিক ভিজুয়ালাইজেশন দেখার জন্য আপনার আবারও এখান থেকে এক্সপ্যান্ড করতে হবে, অডিওতে যেতে হবে, এবং অডিওতে দেখবেন একটা ওয়েভ ফর্ম লেখা একটা অপশন পাবেন। সেই অপশনটাকে যদি আপনি এক্সপ্যান্ড করেন তাহলে কিন্তু আপনার সেই যে অডিও কাঙ্ক্ষিত সেই অডিওর আপনি ভিজুয়ালাইজেশনটা পুরোপুরি দেখতে পাবেন। তো আমি সফটওয়্যারটিকে আবারও কেটে দেই। সফটওয়্যারটিকে কেটে দেওয়ার পরে আমি সফটওয়্যারটিকে কেটে দিলাম, আমার এগুলো এখন প্রয়োজন নেই, এই জিনিসপত্রগুলো হ্যাসেল হিসেবেই কাজ করবে। ওকে, আমি আবারও সফটওয়্যারটিকে ওপেন করে নিব, এবং সফটওয়্যারটিকে ওপেন করে নেওয়ার পরে আসলে আপনাদের নর্মালি আসলে পুরো আফটার ইফেক্ট নিয়ে কী চিন্তা করছেন, কিভাবে কাজ করতে চাচ্ছেন, কোনভাবে কি হবে, এবং টুকটাক যেই ইকুয়ারি থাকে, অর্থাৎ নতুন একটা সফটওয়্যার এবং যেটা এটাকে যেহেতু একটু হার্ড হিসাবে ধরা হয়, এই ধরনের জিনিসপত্র নিয়ে আপনারা শর্টে দেখানোর চেষ্টা করা হয়েছে যাতে করে আপনাদের যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলো আপনারা খুব সহজেই মনে রাখতে পারেন এবং সেই প্রশ্নগুলো আমাকে সহজেই করে ফেলতে পারেন, সেই কারণে আসলে শর্টে দেখানো হয়েছে। এবং আপনারা আসলে প্রথমে এখন অ্যাটেন্ডেন্সটা দিয়ে নিন। আমি একটা ফুটেজ ধরে আছি এই জায়গায় মাউসের, এই অবস্থাতে আপনি একটা অ্যাটেন্ডেন্সের জন্য স্ক্রিনশট নেবেন, এবং আমি যতক্ষণটা সময় ধরে থাকবো ততক্ষণ সময়ের মধ্যেই আসলে আপনাকে স্ক্রিনশটটা নিতে হবে, এবং তারপর আমরা পরবর্তী যেই কার্যক্রম সেই কার্যক্রম আসলে শুরু করব। অনুগ্রহ করে সকলে একটু দ্রুত স্ক্রিনশটটি নিয়ে শুরু করুন। আশা করছি সকলের স্ক্রিনশটটি নিয়ে শেষ। আমি ফুটেজটাকে আবারও ইনপুট করলাম ডিরেক্ট, এখন এখান থেকে এখানে নিয়ে আসলাম, অটোমেটিক ফুটেজটা কিন্তু ইনপুট হয়ে গিয়েছে। আমরা একটা জিনিস দেখলাম না, সেটা হচ্ছে রেন্ডার। এর জন্য আপনাকে ফাইলে যেতে হবে, এখানে যদি আপনি এক্সপোর্টে ক্লিক করেন, অ্যাড টু রেন্ডার, এখানে যদি ক্লিক করেন এখানে অনেক সেটিংস আছে, অর্থাৎ রেন্ডারের সেটিংসগুলো আপনি হাই কোয়ালিটির এখানে অনেকগুলো সেটিংস পাবেন, কুইক টাইম 8 GB, এগুলো একটু কমপ্লিকেটেড অপশন। এই জিনিসপত্রগুলোর দিকে সামনে যাব, এখানে আসলে এইখানে ক্লিক করে আপনি আপনার যে ফাইল লোকেশন সেই ফাইল লোকেশনটি সিলেক্ট করে দেবেন। আমি ডেস্কটপেই সিলেক্ট করে রাখলাম। আচ্ছা, আমি একটা পরিবর্তন নিয়ে আসি এটার উপরে। ধরুন আমি এখানে একটা রেক্ট্যাঙ্গুলার টুল এঁকে দেই, এই যে উপরে ফিল কালার কিন্তু চলে এসছে, আমি এটাকে রেড এঁকে দেই, এবং তারপরে আমি আসলে ফাইলে যাই। ফাইলে যাওয়ার পর আসলে এক্সপোর্ট, এখানে রেন্ডারে ক্লিক করার পরে এখান থেকে দেখছেন কিছুক্ষণ আগে অন করলাম, এই জন্য দুটো এখানে চলে এসছে, একটা আমি সিলেক্ট করে ডিলিট করে দিলাম, আর একটাকে রেন্ডার দেবো। সিলেক্ট করা অবস্থায় এই যে ফাইল লোকেশন আউটপুট টু কোথায় যাবে সেখানে ক্লিক করলাম, আমার ডেস্কটপের ফাইলগুলো ওপেন হলো। এখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাডোবি আফটার ইফেক্টের কিন্তু অটো সেভ ফাইল তৈরি হয়ে গিয়েছে। এখানে আমি এটার নাম দিব আসলে অন নামটা দেওয়ার পরে আমি যে সিম্পলি সেভে ক্লিক করলাম, সেভে ক্লিক করার পরে যদি রেন্ডারে ক্লিক করি দেখবেন এটা কিন্তু রেন্ডার কমপ্লিট হয়ে গিয়েছে। আমি যদি পুরো সফটওয়্যারটিকে কেটে দেই এবং কেটে দিয়ে দেখার চেষ্টা করি যে কই রেন্ডার হয়েছে, তাহলে আসলে আমি আমার যে ডেস্কটপে সেটা খুঁজে পাবো, এই যে। তবে এটার যেই রেন্ডার দেওয়ার পূর্বে যদি আপনি মিডিয়া এনকোডার দিয়ে রেন্ডার না দিয়ে থাকেন, সেক্ষেত্রে আসলে যেহেতু কম্পোজিটিং সফটওয়্যার থেকে রেন্ডার দিচ্ছেন, সেই ক্ষেত্রে মিডিয়া এনকোডার থেকে রেন্ডারটা না দিলে আপনার যে রেন্ডার ফাইল সেই রেন্ডার ফাইলটি তৈরি হবে এমওভি ফরম্যাটে, অর্থাৎ আপনি যে রেন্ডারগুলো দিচ্ছেন সেই রেন্ডারগুলো এমওভি ফরম্যাটেই আপনি দেখতে পারবেন। এবং এটা যদি আপনি ওপেন করেন, আমি ডাবল ক্লিক করে ধরুন এটাকে ওপেন করে নিলাম, এই যে আপনি দেখতে পাচ্ছেন এই পরিবর্তনটা কিন্তু এখানে শো করছে পুরো ফুটেজ জুড়ে। আমি যদি এটাকে আবারও প্লে করি, এই যে এভাবে করে শো করছে। এরকম করে আসলে আপনারা রেন্ডারটা দিয়ে দিতে পারবেন। আমি জাস্ট বেসিক রেন্ডারটা দেখালাম, এটা ডিলিট করে দিয়ে আমার এটা প্রয়োজন নেই। আপনি এখানে আসলে এমওভি ফাইল ফরম্যাটে দেখতে পারবেন, এটা MP4 আকারে আফটার ইফেক্ট থেকে ফাইল যদি আপনি আউটপুট পেতে চান, অর্থাৎ আপনার আউটপুট পাওয়ার চিন্তাধারা যদি হয় MP4, এমওভি ফাইলের সাইজ সত্যিকার অর্থে অনেক বেশি হয়ে থাকে। তবে আপনি এটার চিন্তার কোনো কারণে, আপনি যদি নর্মালি MP4 ফাইল পেতে চান সেক্ষেত্রে আপনাকে আসলে মিডিয়া এনকোডারের সাহায্য নিতেই হবে আফটার ইফেক্টের কাজ করার পূর্বে, এবং সেই মিডিয়া এনকোডারের সাহায্য আসলে আপনি না নিলে কোনোভাবেই আসলে আপনি আপনার কাজটি কমপ্লিট করতে পারবেন না, অ্যাটলিস্ট আফটার ইফেক্টের ক্ষেত্রে। এই জায়গাটিতে আমরা মোটামুটি ক্লিয়ার। সো আমরা একটা শর্ট লেসন নেওয়ার চেষ্টা করেছি যাতে করে আসলে আপনাদের যে চিন্তাধারাগুলো রয়েছে, অর্থাৎ আপনারা যে জিনিসপত্রগুলো ভাবছেন আফটার ইফেক্ট সফটওয়্যার নিয়ে বা বাকি যেই জিনিসপত্রগুলো, সেইগুলো সম্পর্কে আসলে জানবো, আপনাদের সঙ্গে একটু কথা বলবো। কথা বলার পরে আসলে পরবর্তী যেই লেসন সেখানে আমি এটার যেই অ্যাডভান্সের
তো যাওয়াটা ওইভাবে পসিবল না, যতটুকু যাওয়া যায় পরবর্তী লেসনে ততটুকু জিনিসপত্র কাভার করে পুরো লেসন আফটার ইফেক্টটা শেষ করে তারপরে আসলে আমি শুরু করব। আমি এই কথাগুলো বলছি যাতে এই ধরনের আনইউজুয়াল প্রশ্ন না আসে, আমি আবারও এই জন্যই কথাগুলো রিপিট করছি। তারপরে আসলে আমরা শুরু করব কি, তারপরে আমরা শুরু করব আমাদের যেই আফটার ইফেক্টের অন্য যেই আফটার ইফেক্ট প্রিমিয়ার প্রো সব কিছু সিঙ্ক করে যেগুলো সেগুলো, এবং তারপরে মোবাইল এডিটিংয়ের লেসন। সো আমরা এখন আপনাদের মতামত জানার চেষ্টা করব, আপনাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। সকালে একটু দ্রুত আপনাদের প্রশ্ন জিজ্ঞাসা একটু দ্রুত করা শুরু করুন। ওকে, সো প্লিজ এগুলো নিয়ে একটু ক্লাস নেন। থাম্বনেল অন টাইমলাইন, কপি প্রক্সি, থাম্বনেল অন টাইমলাইন। আচ্ছা, ওকে। সো আমরা আসলে এটা নিয়ে কি কি বিষয়, আপনি কি কি বললেন আমি একটু দেখি। ওকে, চেঞ্জ ডিফারেন্ট এনকোডিং প্রসেস, মিডিয়া ব্রাউজারের কাজ দেখেছি। প্লেব্যাক ট্র্যাক, প্লেব্যাক এক্সাস্ট টিউন হচ্ছে কার্ভ, আরজিবি ফিক্স প্রিমিয়ার প্রো, সাব প্রিমিয়ার প্রো টাইমলাইন, মিউট ক্যান ভিডিও, ক্রিয়েট অটোমেটিক ক্যাপশন উইথ প্রিমিয়ার প্রো, অ্যানিমেটেড গিফ উইথ প্রিমিয়ার প্রো। ওকে, আচ্ছা ঠিক আছে। এখানে যে বিষয়বস্তুগুলো আপনি বললেন এখানে ধন্যবাদ, আপনি হয়তোবা সময় নিয়ে এটাকে এভাবে লিখেছেন। আপনি যদি এটা সময় নিয়ে এভাবে লিখে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে বেশ কিছু জিনিসপত্র আসলে কাভার করা হয়েছে, যেমন মিডিয়া ব্রাউজার, তারপর হচ্ছে প্লেব্যাক ট্রিক্স, এই ধরনের এক্সাস্ট টিউন, এই ধরনের জিনিসপত্র কাভার করা হয়েছে। তাও আপনি যেহেতু বলেছেন বাকিগুলো আমি পরবর্তী একটা ফাইনাল লেসন দেখাই দেবে। আজকের ক্লাসটা খুব ভালো লেগেছে, ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। ভাই আমার প্রশ্ন হলো, প্রথম অবস্থায় আসলে অ্যাডোবি আফটার ইফেক্ট দিয়ে কোন কাজটা করবে ভিডিওতে? আচ্ছা, প্রথম দিকে আপনি টুকটাক কম্পোজিশন, টুকটাক হচ্ছে অ্যানিমেশনের কাজগুলো করবেন। কিভাবে কি করবেন সেটা সামনে দেখিয়ে দেবো, যেহেতু দেখানোর ক্ষেত্রে কিছু বেসিক নলেজ দেওয়া প্রয়োজন আপনাদেরকে, সেই নলেজটা আসলে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এরপরে পরবর্তীতে টেক্সট অ্যানিমেশনের কাজ করবেন, এগুলোই প্রথম দিকটাতে আপনি করবেন। ক্লাসটা অনেক কঠিন মনে হচ্ছে, একটু চেষ্টা করলে আপনার কাছে সহজ মনে হবে। আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। পরবর্তী ক্লাস, লো কনফিগারেশন কম্পিউটার আফটার ইফেক্ট প্রিমিয়ার প্রো দুইটা একসাথে ইনস্টল ব্যবহার করা যাবে না, কোর i3 7th জেনারেশন। আমি এই ব্যাপারে অ্যাটলিস্ট কথা বলবো না, কারণ এই ব্যাপারে আমি শুরুর দিকটাতেই কথা বলেছি। সো এখন যদি কথা বলি, এই একটা লম্বা সময় ধরে বেশ কথা বলেছি আমি কিভাবে আসলে যখন আমার এই ধরনের লো কনফিগারেশনের পিসি ছিল একদম শুরুর দিকে, তখন কিভাবে এগুলো সেটার সাহায্য কাজ চালিয়েছি, এই সকল বিষয়বস্তু নিয়ে কথা বলেছি। সো এই মুহূর্তে আসলে আপনি যদি এখন সেম কথা আমার রিপিটেশন করতে হয় তাহলে আসলে এখানে অনেকে বিরক্ত হবে। তো আপনি একটু ক্লাসটা আবার পরবর্তীতে দেখে নেবেন। প্রিমিয়ার প্রো আপনি অবশ্যই যাবে না, কিন্তু কিভাবে যাওয়ানো যায় সে ব্যাপারে আমি সলিউশন দিয়েছি। প্রিমিয়ার প্রো 21-23-এর ইএক্সি ফাইল নেই স্যার। 21-23-এ হচ্ছে ইএক্সি ফাইল না, ওটা তো অটো ইনস্টলেশন। আপনি মানে আমি এক্স্যাক্ট বুঝলাম না আপনার বিষয়টা। ওটা তো হচ্ছে আমি আপনাদের দেওয়ার পর ডাউনলোড করে ইনস্টল করে দেখেছি, সব কিছু ঠিকঠাক আছে। তাও আপনার ইস্যু থাকলে আপনি ভিডিও করে একটু সেন্ড করেন স্কাইপে, আমি দেখছি। আমাদের কি ফিল্মোরা সফটওয়্যারটি দেওয়া হবে? জি অবশ্যই দেওয়া হবে ফিল্মোরা, জি অবশ্যই দিব। আমি যদি প্রিমিয়ার প্রো না শিখে ভিডিও এডিটিং ভিনসি রিসলভ দিয়ে করি এবং আফটার ইফেক্ট আলাদা ইউজ করি তাহলে কোনো সমস্যা হবে কি না? না, সমস্যা নাই। সেই ক্ষেত্রে আপনি যদি ভিনসি রিসলভ শিখে ভিডিও এডিটিং করে তারপরে হচ্ছে প্রিমিয়ার প্রো শিখতে চান সেই ক্ষেত্রে সমস্যা নাই। তবে ভাইয়া বিষয়টা হচ্ছে যে আপনার যেটা আসলে বিষয় সেটা হচ্ছে যে আপনি অবশ্যই একটা ভালো মানে বর্তমান সময়ের ক্ষেত্রে কিছুটা আপনি একটা ভালো ডিসিশন নিয়েছেন, কারণ কালারের ক্ষেত্রে আপনাকে ভিনসি রিসলভের কাছে যেতেই হবে। সেই ক্ষেত্রে আপনি একটা ভালো ডিসিশন নিয়েছেন বলাই যেতে পারে। তবে এখানে কিছু ইস্যু রয়েছে, সেটা হচ্ছে আপনি প্রিমিয়ার প্রোর সাহায্যে অটো সিঙ্ক করে আফটার ইফেক্টে কাজ করতে পারতেন। ভিনসি রিসলভ আমার কাছে অনেক বেশি হাইপড আপ মনে হয়, কারণ ভিনসি রিসলভের যেই কাজগুলোর জন্য ব্যবহার করে মূলত সেগুলো আমরা সকলে করি কি না সেটা নিয়ে আমার সন্দিহান। যাই হোক, তাও আপনি করতে পারেন, পরবর্তীতে আফটার ইফেক্ট ব্যবহার করে নেবেন। স্যার এডিটিং যদি একটা দিয়ে করি সবচেয়ে ভালো হবে কোনটা? এডিটিং তো আমি বললাম যে আপনার পিসি ভালো থাকলে আপনি প্রিমিয়ার প্রো ব্যবহার করবেন, আর প্রিমিয়ার প্রোর সঙ্গে সঙ্গে আফটার ইফেক্ট
অন্যান্য অডিশন, ফটোশপ এগুলো সিঙ্ক করে কাজ করেন, ফিল্মোরা সফটওয়্যার কাজ করবেন তাহলে ভালো হবে। ফিল্মোরা সফটওয়্যার জি অবশ্যই দেওয়া হবে। মোবাইলের সফটওয়্যার কাজ, মোবাইলে এইসব সফটওয়্যার কাজ করে না ভালো করে, এটা এই প্রশ্ন করার মানে কোনো মানে হয় এখানে এই প্রশ্ন করার? আপনাদেরকে আমি কিছুক্ষণ আগেও বললাম যে মোবাইলের ক্ষেত্রে আপনারা প্রশ্ন করবেন না, অডিও এডিটিংয়ের মতো মোবাইলের ক্লাস কিছুই দেখানো হয়নি, মোবাইলের ক্ষেত্রে ক্লাস রয়েছে, তখন আসলে আপনারা সব কিছু জানবেন। তারপরে এই প্রশ্ন কেন আমি এক্স্যাক্ট বুঝলাম না। তাও ভাই আমরা ইউটিউবে যে হিন্দি গানগুলো দেখি সেগুলো কীভাবে অ্যাড করব যাতে কপিরাইট না আসে, এই রিলেটেড ক্লাস পাবেন। আগামী ক্লাস নিলেন না স্যার, বৃহস্পতিবার রাতে ক্লাসটা নিয়েন। আগামীকাল ক্লাস নিয়েন না, বৃহস্পতিবার রাতে ক্লাস নিয়েন। আচ্ছা, আমি এবার অ্যাডমিন প্যানেলের সঙ্গে কথা বলবো। স্যার আমার দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন, আমার যারা মোবাইল ইউজার আছে তাদের কি কোনো ক্লাস আছে কি না, যদি না থাকে তা আপনি প্রশ্ন করছেন, আপনি এতক্ষণ ক্লাস করছেন বাকিউল্লাহ ভাইয়া? আপনি তো ক্লাস করেন না এতক্ষণ, যদি করতেন এই প্রশ্নই করতেন না। আপনাদেরকে প্রত্যেকটা দিন আমি প্রত্যেকটা কম্পিউটার ক্লাসে আমি একবার করে হলেও অন্ততপক্ষে বলি যে মোবাইল ইউজারদের ক্ষেত্রে হচ্ছে ক্লাস রয়েছে, এবং যেমনটা অডিও এডিটিংয়ের ক্ষেত্রে আসলে ক্লাস হয়েছে, পিসির ক্লাসগুলো হওয়ার পরে মোবাইলের অডিও এডিটিং হয়েছে, ঠিক তেমনিভাবেই হবে। তো এই প্রশ্ন কেন? আমরা যারা মোবাইল ইউজার আছি তাদের কি কোনো অ্যাপ দিবেন? যদি দেন তাহলে কবে দিবেন? মানে আমি বুঝলাম না এই প্রশ্ন, মানে আচ্ছা আমি হচ্ছে এই প্রশ্নের উত্তর আসলে এই বিষয়ে আপনি ক্লাস করেছেন কিনা আজকের ক্লাসের আপনার অ্যাটেন্ডেন্সটা দেখা হবে। আমি তো একটা নির্দিষ্ট সময় দিয়েছিলাম, দেখা হবে, দাঁড়ান আমি দেখবো না যে আপনি আজকে ক্লাসটা করেছেন কিনা, কারণ এই প্রশ্ন দুটোর উত্তর আমি দিয়ে প্রত্যেকটা ক্লাসে দিই যে হবে, এবং সেটা পরবর্তীতে আসবে কম্পিউটার ইউজারদের শেষ হলে। তারপরও সেম প্রশ্ন কেন আমি বুঝি না ভাইয়া। 4 GB র্যাম, i5 জেনারেশন, আফটার ইফেক্ট ব্যবহার করলে কি কম্পিউটার হ্যাক করবে? আফটার ইফেক্ট ইউজ না করলে অন্য কোনো উপায় আছে কিনা, থাকলে জানাবেন। না, আপনি অন্য সফটওয়্যার ব্যবহার করতে পারেন, আফটার ইফেক্ট ইউজ করা লাগবে, ম্যান্ডেটরি না। তবে যদি করতে চান, এতে দুটো একসঙ্গে করলে একটু হ্যাং করবে, তাহলে আমি পদ্ধতি বলে দিয়েছি শুরুর দিকে, আপনি হয়তো বা মনোযোগ সহকারে ক্লাসে ছিলেন না, এখন বললে মানুষ বিরক্ত হবে। আজকের ক্লাসটা খুব ভালো লাগলো, আফটার ইফেক্ট কিন্তু কয়েকদিন পারবো, জি অবশ্যই। পিসি কোর i5 র্যাম ইনস্টল করতে পারবো, জি পারবেন। প্লাগ ইন আউটলাইন দেখেন আউটলাইন দেখেন। স্যার আমরা কি এফএল স্টুডিও সফটওয়্যারটা দেওয়া হবে স্যার, একটু জানাবেন। জি অবশ্যই, আমি এই ব্যাপারে, এটা যেহেতু একটা অন্য ধরনের সফটওয়্যার, তাও এটা দিয়ে দেওয়া হবে একসঙ্গে, কিছুদিন পরে আর বেশ কিছু সফটওয়্যার একসঙ্গে দেওয়া হবে, তখন দেওয়া হবে। আজকের ক্লাসটা খুব ভালোভাবে বুঝতে পেরেছি। সো আমি অলমোস্ট সকলের প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি। যারা আসলে মোবাইল ইউজাররা ক্লাস প্রশ্নগুলো করেন, আমি মোবাইল ইউজারদের ক্ষেত্রে বারবার বলেছি, অনেকবার করে বলেছি যে যারা মোবাইল ইউজার রয়েছেন তাদের ক্ষেত্রে সামনের দিনগুলোতে ক্লাস রয়েছে, এবং সামনের দিনগুলোতে আপনারা ক্লাস পাবেন। তাও ওই সেম প্রশ্ন ক্যান করেন, তা আমি বুঝতে পারি না। যাই হোক, সো যেহেতু আমি সকলের প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি, সেই ক্ষেত্রে আজকের মতো লেসনটি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে আসলে প্র্যাকটিসগুলো চালিয়ে যাবেন। শুভরাত্রি।